আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিয়ার 9, 10 এবং এসএসসি স্টুডেন্টসরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আবতিহাজ সালফিরিক বেঞ্চের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে তোমাদের ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার। বা চ্যাপ্টারটা কি? চ্যাপ্টারটা হচ্ছে বল। তোমরা জানো ইতিমধ্যে আমরা হচ্ছে তোমাদের জন্য গতির একটা প্লেলিস্ট এনেছি, ওই যেখানে আমরা 4টা ক্লাসের মাধ্যমে গতি একদম বেসিক টু অ্যাডভান্স সব ধরনের প্রবলেম দেখছি, একদম সব ধরনের থিওরি কভার করছি। ওখানে আমরা গতির প্রথম 3টা লেকচারে হচ্ছে যে আমরা বেসিক থিওরিগুলো দেখছি। ফোর্থ লেকচারে আমরা হচ্ছে যে গতির সিকিউ সলভ করছি। এবং সেখানে তোমাদেরকে হচ্ছে যে জ্ঞানমূলকের জন্য এবং শর্ট কোশ্চেনের জন্য, অনুধাবনমূলকের জন্য যেরকম কোশ্চেন আসতে পারে সেগুলো দেখিয়ে দেওয়া হয়েছে। ঠিক তারই ধারাবাহিকতায় গতি চ্যাপ্টার পরে আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের বল চ্যাপ্টার। এবং আজকে হচ্ছে আমাদের বলের চ্যাপ্টার 1। এবং তোমরা জানো ইতিমধ্যে যে আমরা কিভাবে আমাদের চ্যাপ্টারগুলো শেষ করি। আমরা হচ্ছে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবগুলো কনসেপ্ট দেখবো এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমসও দেখবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আচ্ছা ভাইয়া, এখন আমরা যেহেতু চ্যাপ্টার 2 শেষ করে এখানে এসেছি, যেটা হচ্ছে আমাদের গতি চ্যাপ্টার। গতি চ্যাপ্টারে ভাই আমরা কি নিয়ে কাজ করছি? গতি নিয়ে কাজ করছি। আমরা ওখানে বিভিন্ন ধরনের গতি দেখছি। কোনো বস্তুকে আমরা স্থির থাকতে দেখছি, কখনো গতিশীল থাকতে দেখছি। এখন আমরা একটু জানতে চাই যে ভাই গতিগুলো অ্যাকচুয়ালি সৃষ্টি কেন হইতো। এখন আমরা ভাই বল চ্যাপ্টারটা পড়তেছি, তার মধ্যে গতির বিষয় কেন আসলো তোমরা হয়তো ভাবতেছো। কিন্তু ভাই গতি সৃষ্টির কারণটা যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, বা আমরা যদি একটু খুঁজে বের করতে চাই যে অ্যাকচুয়ালি গতি কেন সৃষ্টি হয়, বা গতির পিছে গতির যে বিভিন্ন ধরনের গতি আমরা দেখছিলাম, এই গতির এক ধরনের গতি থেকে আরেক ধরনের গতির যে পরিবর্তন, এই পরিবর্তনটা কেন হয়, এটা খুঁজতে গেলেই কিন্তু আমরা এই চ্যাপ্টারে আমাদের যে মূল টপিক সেটাতে চলে আসবো, যেটা হচ্ছে বল। তবে আমরা যদি কথা না বাড়ি একটু একটা জিনিস দেখি। ধরা যাক আমরা আমাদের চ্যাপ্টার 2 তে যখন গতি পড়ছিলাম, আমরা দেখছিলাম যে ধরা যাক একটা বস্তু, ধরা যাক এখানে একটা বস্তু আছে। বস্তুটা কি আছে? বস্তুটা হচ্ছে এখানে ভাই স্থির আছে। বস্তুটা কিসে আছে? বস্তুটা হচ্ছে স্থির আছে। অর্থাৎ এই অবস্থায় বস্তুর v is equal to 0। এটাও হচ্ছে যে আমাদেরকে গতির এক ধরনের অবস্থা, অর্থাৎ এটাকে আমরা বলতেছি স্থিতি। গতির গতির বিপরীত রাশি যেটা হচ্ছে স্থিতি। আবার ভাই আমরা এটাও জানি, আমরা এরকমও দেখছি যে কোনো একটা বস্তু ধরা যাক হচ্ছে যে এখানে ইউ ইউ আদি বেগে চলতেছে, এবং সে হয়তো বা সুষম দ্রুতিতেই চলছে বা সুষম বেগে চলছে। এবং একটু পরেও তার বেগ কত আছে? একটু পরে তার যে শেষ বেগ, সেই শেষ বেগ v is equal to আমাদের ইউই আছে। তার মানে ভাই এই কেসে আমাদের বস্তুটা কি হচ্ছে? এই কেসে আমাদের বস্তুটা সুষম দ্রুতিতে চলছে। আবার ভাই আমরা এরকম কেসও দেখছিলাম গতির, যে যখন কোনো একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে চলা শুরু করে, কিছুক্ষণ পরে তার শেষ বেগ কত হয়ে যাবে? আর শেষ বেগ হয়তো বা বেড়ে অথবা কমেও যেতে পারে, কমে ভি হয়ে গেছে। অর্থাৎ এখানে ভাই কি হয়েছে, আমরা যদি দেখি যে ইউ থেকে বেগটা ভি হয়ে গেছে, এবং এটা টি সময়ের মধ্যে হয়েছে। টি সময়ের মধ্যে যদি বেগটা ইউ থেকে ভি হয়ে যায়, তাহলে আমরা বুঝতেই পারতেছি এখানে ভাই আমাদের একটা ত্বরণ এ কাজ করতেছে। তাহলে ভাই এই সব আমরা 3টা কেস দেখছি। এটাকে আমি বলতে পারি আমাদের 1 নাম্বার কেস, এটাকে 2 নাম্বার কেস, এটাকে 3 নাম্বার কেস বলতে পারি। এই 3 কেসে যে ভাই 3 ধরনের গতি আমরা দেখতেছি, এখানে স্থির, এখানে সুষম দ্রুতি, এবং এখানে ধরে নিচ্ছে সমত্বরণে চলছে। এই গতিগুলো সৃষ্টির কারণ কি? কেন ভাই এক জায়গায় একরকম গতি সৃষ্টি হলো? আমরা যদি বলি ভাই এই গতি সৃষ্টির কারণের পিছিয়ে যে প্রভাবটা, যে বাহ্যিক প্রভাবটা ভূমিকা রাখে, সেটাই অ্যাকচুয়ালি বল। এখন ভাই এই জিনিসটা আমরা হচ্ছে যখন নিউটনের প্রথম সূত্র দেখবো, সেখান থেকে আমরা আরো ভালো বুঝবো। কিন্তু আপাতত আমরা শুধু এতটুকু কি বলতে পারি না ভাইয়া? আমরা যদি শুধু এতটুকু কি বলতে পারি না যে গতি অ্যাকচুয়ালি গতির সৃষ্টি গতির সৃষ্টি ও পরিবর্তন গতির সৃষ্টি ও পরিবর্তন, এই জিনিসটাতে যে রাশিটা আমার ভূমিকা রাখে, সেই রাশিটাই হচ্ছে আমার কি? সেই রাশিটাই হচ্ছে ভাই আমার বল। এখন ভাই আমরা এই বল নিয়েই জানবো। এখন ভাই বল নিয়ে জানতে হলে আমাদেরকে, আমরা জানি আমাদের বিজ্ঞানী নিউটন নিউটনের গতি 3টা সূত্র দিছে। ওই 3টে সূত্র আমরা যখন অ্যানালাইসিস করব, তখন আমাদের বলের একদম ইন ডিটেলস আলোচনা হয়ে যাবে। তো ভাই আমরা যদি শুরু করি নিউটনের গতিসূত্র, এখানে ভাই দেখা যাচ্ছে 1687 সালে স্যার আইজাক নিউটন তার অমর গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে বস্তুর ভর, গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে 3টি সূত্র প্রকাশ করেন। এই 3টি সূত্র নিউটনের গতি বিষয়ক সূত্র নামে পরিচিত। তাহলে ভাই আমরা এখন এই গতি বিষয়ক সূত্রগুলো একটা একটা করে দেখব। আমরা যদি প্রথমে আমাদের নিউটনের প্রথম সূত্র দেখি, তাহলে এখানে ভাই আমরা যদি প্রথম সূত্রটা দেখি, এখানে কি বলছে? এখানে বলছে ভাই বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে, এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। আচ্ছা ভাই, প্রথমে আমি একটা কথা বলতে চাই, এই যে নিউটনের প্রথম সূত্র, এখান থেকে আমরা কিন্তু কি জানবো? এই নিউটনের প্রথম সূত্র আমাদেরকে যেটার ধারণা দেয়, প্রথম সূত্র আমাদেরকে ভাই দুইটা রাশি সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়। কোন দুইটা রাশি? দুইটা রাশি আমাদের জন্য নতুন। প্রথমটা হচ্ছে যে আমাদের বল সম্পর্কে ধারণা দেয়,
নিউটনের প্রথম সূত্র। এর আগে কিন্তু নিউটনের সূত্রগুলোর আগে কিন্তু কেউ বলকে আগে ডিফাইন করেনি, তাই নিউটনের প্রথম সূত্র দ্বারাই কিন্তু সর্বপ্রথম বল ডিফাইন হয়। এবং এখানে আমরা আরেকটা রাশি সম্পর্কেও জানতে পারি, যেটা হচ্ছে জড়তা। তাহলে ভাই আমরা যদি একটু বলি যে আমাদের নিউটনের প্রথম সূত্র আমাদেরকে কি সম্পর্কে ধারণা দেয়? আমাদেরকে বল সম্পর্কে ধারণা দেয় এবং জড়তা সম্পর্কে ধারণা দেয়। আচ্ছা ভাইয়া, এখন যদি এবার একটু নিউটনের প্রথম সূত্রটা আমরা একটু খেয়াল করি, বলা হয়েছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এখন ভাইয়া বল কি, এই জিনিসটা আমরা জানি না, কিন্তু বল সম্পর্কে একটা তথ্য দেওয়া আছে। এই তথ্য থেকে যদি আমরা একটু বের করার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি বল কি, বলছে যে ভাইয়া বল প্রয়োগ না করলে স্থির বস্তু নাকি স্থিরই থাকবে। কারণ ভাই আমরা দেখছি এটা আমাদের প্র্যাকটিক্যাল সেন্সের সাথেও যায়। সেটা হচ্ছে কোনো একটা বস্তুকে যদি আমরা ধরা যাক একটা টেবিলের উপর একটা বস্তু স্থির অবস্থায় আছে, এখন আমরা যদি তাকে কোনো ধরনের কোনো তার এই অবস্থার কোনো পরিবর্তন না করি, আমরা যদি বাহ্যিক কোনো ঘটনা না ঘটে, তাহলে কিন্তু সেই স্থিরই থাকবে। এবং এই যে বস্তু স্থিরই থাকলো, এটা কি কারণে থাকলো? নিউটন বলতেছে যে এটা বল প্রয়োগ না করার কারণে থাকলো। এগেইন কোন একটা গতিশীল বস্তু যদি থাকে, বল প্রয়োগ না করলে সে সুষম দ্রুতিতেই চলতে থাকবে। তাহলে ভাই আমরা কি বলতে পারি না, দুইটা জিনিসকে আমরা বলতে পারি না যে যদি তাহলে বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করা হলে স্থির বস্তু আর স্থির থাকবে না। কারণ বলছি যে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে। তাহলে ভাই যদি বল প্রয়োগ করি, স্থির বস্তু স্থির থাকবে না, আমরা এই একটা ধারণায় আসতে পারি। এরপর ভাই আমরা আরেকটা ধারণা আসতে পারি, বল যদি প্রয়োগ করা হয় তাহলে গতিশীল বস্তু আর সুষম দ্রুতিতে, এখানে দুইটা ইনফরমেশন দিছে গতিশীল বস্তু সম্পর্কে। একটা হচ্ছে সুষম দ্রুতি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইনফরমেশন, আর একটা হচ্ছে সরল পথে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইনফরমেশন। তাহলে ভাই আমরা বলতে পারি যদি বল প্রয়োগ করা হয় তাহলে গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলবে না এবং সরল পথেও চলবে না। আমি যদি ভাই একটু লিখি তাহলে এই পাশে যে বল প্রয়োগ করলে কি হবে, আমাদেরকে ভাই নিউটনের প্রথম সূত্র বলছে বল প্রয়োগ না করলে কি হবে, তাহলে এখান থেকে ভাই আমরা বুঝতে পারতেছি বল প্রয়োগ করলে কি হবে। বল প্রয়োগ করলে স্থির বস্তু কি থাকবে না, স্থির বস্তু আর স্থির থাকবে না, বুঝতেই পারতেছি। স্থির বস্তু স্থির থাকবে না, তার মানে কি হবে, অবশ্যই গতিশীল হয়ে যাবে। এবং কোন একটা গতিশীল বস্তু যদি থেকে থাকে, আগে থেকেই কোন একটা বস্তু গতিশীল আছে, আগে থেকে যদি কোন একটা বস্তু গতিশীল থেকে থাকে এবং তার উপর যদি বল প্রয়োগ করা হয়, তখন তার হয় হয় ভাইয়া সে আর সুষম দ্রুতিতে চলবে না। এই যে ভাই আমাদের 1 নম্বরে বলছে সুষম দ্রুতি, হয় সুষম দ্রুতি, সে যে সুষম দ্রুতি মেনটেন করে চলতেছিল, ভাই এই জিনিসটা হয়তো বা আর হবে না। এই যে ভাই আমি ক্রস দিয়ে দিলাম। অথবা আরেকটা জিনিস, অথবা হতে পারে কি, সে যে সরল পথে চলছিল, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে বস্তুটা প্রথমে স্ট্রেট লাইনে চলছিল, সে আর সরল পথে চলবে না। তাহলে সরল পথে না চললে ভাই কোন পথে চলবে? সরল পথে না চললে অবশ্যই ভাই বক্র পথে চলবে। তাহলে ভাই আমি এটাও ক্রস দিয়ে দিলাম। তার মানে ভাই বল প্রয়োগ করলে স্থির বস্তু স্থির থাকতেছে না, গতিশীল বস্তু হয় সুষম দ্রুতিতে চলবে না অথবা সরল পথে চলবে না। কিন্তু ভাইয়া এখন আমার কথা হচ্ছে কোনো বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে এবং যদি সরল পথেও না চলে, তখন অ্যাকচুয়ালি বস্তুর গতিটাকে আমরা কিরকম গতি বলতে পারি? সেটাই কিন্তু ভাই আমার অবশ্যই সেই বেগটা কি, বস্তুকে তখন যদি আমরা বেগ দিয়ে বলি তাহলে সেই বেগটা অসম বেগ হবে না। কারণ ভাই আমরা দেখতেছি হচ্ছে যে বেগের মানটাকে আমরা দ্রুতি বলি, বেগের মানটাও চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সুষম দ্রুতি থাকতেছে না। এবং অথবা যদি যে কোনো আমরা যদি বলি যে বস্তুটা সরল পথে চলতেছে না, তার মানে দিকটাও পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হবে তখন যেটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলতে পারি অসম বেগের সৃষ্টি হবে। এখন ভাই এখানে একটা কনফিউশন যে আমার কি অসম বেগের ক্ষেত্রে কি সুষম দ্রুতিও থাকবে না, সরল পথেও চলবে না, দুইটাই হতে হবে? যদি দুইটা হয় তাহলেও অসম বেগ, যদি যে কোনো একটা হয় তাহলেও অসম বেগ। আমাদের বল প্রয়োগ করলে হয়তো বা দুটোই হবে, নয়তো যে কোনো একটা হবে। তাহলে ভাই আমি কি বলতে পারি না বল জিনিসটা কি? তাহলে ভাই আমি যদি একটু বলি, বল হচ্ছে এমন একটা বাহ্যিক প্রভাব, আমরা কিন্তু প্রথম সূত্র থেকেই বলটাকে চিনতেছি। তাহলে বল এমন একটি বাহ্যিক প্রভাব, আমি এটাকে আপাতত বাহ্যিক প্রভাব বলতেছি। বল এমন একটি বাহ্যিক প্রভাব যা আমার স্থির বস্তুকে গতিশীল করে ফেলে, যা আমার স্থির বস্তুকে গতিশীল করে ফেলে এবং একইভাবে কিন্তু ভাই আমার গতিশীল বস্তুকেও চাইলে স্থির করে ফেলতে পারে। তার মানে ভাই আমার বল হচ্ছে যে এমন একটা রাশি, যে রাশিটা আমার গতিতে পরিবর্তন ঘটাতে পারে, যেটা আমরা ভাই আগের স্লাইডে দেখছি। আবার ভাই আরেকটা জিনিসও আমরা বল সম্পর্কে দেখতে পাইলাম, আমরা দেখতে পেলাম যে গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে বল প্রয়োগ না করলে, আর করলে চলবে না। তাহলে ভাই আমি যেটা বলতে পারি, গতিশীল বল প্রয়োগ করলে বাহ্যিক প্রভাব যা গতিশীল বস্তুর মধ্যে, গতিশীল বস্তুর মধ্যে আমরা কি বলতে পারি, অসম বেগের সৃষ্টি করে।
অসম বেগের সৃষ্টি করে। এখন ভাই আবার আমরা আরেকটা জিনিস জানি, তাহলে ভাই আমরা কি বলতে পারি, বল এমন একটি বাহ্যিক প্রভাব যা স্থির বস্তুকে গতিশীল করে ফেলে এবং গতিশীল বস্তুর মধ্যে অসম বেগের সৃষ্টি করে। তাহলে ভাই আমরা আবার আরেকটা জিনিস জানি, আমাদের অসম বেগ জিনিসটা কি, যেখানে অসম বেগ থাকে সেখানে ত্বরণ থাকে। তার মানে আমরা বলতেই পারি যে আমাদের বলের সাথে ত্বরণের একটা সম্পর্ক আছে, বাট সেটা আমরা পরবর্তীতে দেখবো নিউটন দ্বিতীয় সূত্রতে। কিন্তু প্রথম সূত্র থেকে আমাদের জাস্ট যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে বল সম্পর্কে চেনা, বল একটা নতুন রাশি, বল সম্পর্কে জানা। তাহলে ভাইয়া বল জিনিসটা কি, এবার যদি বলের একটা পারফেক্ট সংজ্ঞায় আসি, আমরা এতক্ষণ বল সম্পর্কে একটা ধারণা নিলাম, বলের যদি একটা পারফেক্ট সংজ্ঞায় আসি তাহলে ভাই আমরা দেখব যে এটাই হচ্ছে আমাদের বলের সংজ্ঞাটা। আমরা যদি একটু দেখি, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে, কি বস্তু স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, বা আরেকটা কেস হতে পারে যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। তাহলে ভাই আমরা বলের ক্ষেত্রে বুঝতে পারছি কি, অর্থাৎ মূল যে কথা আমাদের, বল আমাদের কি করে, বল হচ্ছে আমাদের গতির পরিবর্তন করতে চায়, পরিবর্তন করে অথবা করতে চায়। আশা করি ভাই আমরা এই জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, এবার আমরা একটু যদি চিন্তা করি, আমরা নিউটনের গতির প্রথম সূত্রে কি দেখছিলাম, নিউটনের গতির প্রথম সূত্রটা আমাদেরকে বলতেছিল যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল নাকি স্থিরই থাকবে আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। কিন্তু ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে যে যদি বল প্রয়োগ করা না হয় তাহলে বস্তু কি স্থিরই থাকতে হবে কেন? অর্থাৎ বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলো না বুঝলাম, কিন্তু তারপরে তো চাইলে গতিশীল বস্তুটা স্থির হয়ে যাইতে, স্থির বস্তুটা চাইলে গতিশীল হয়ে যেতে পারে তার যদি ইচ্ছা হয়। আবার যদি আমাদের বল প্রয়োগ না করলে নাকি বস্তু, গতিশীল বস্তু সরল পথে সুষম দ্রুতিতেই চলবে। কিন্তু এমনও তো হতে পারে যে তার গতির কোনো একটা পরিবর্তন হলো বল প্রয়োগ করা ছাড়াই। কিন্তু বল প্রয়োগ না করলে অ্যাকচুয়ালি কেন স্থির বস্তু স্থিরই থাকতে চায় এবং গতিশীল বস্তু তার গতির যে ধর্মটা, যেইভাবে সেই গতিটা ছিল, যেই গতিতে ছিল সেই গতিতেই কেন চলতে চায়, এটা হচ্ছে বস্তুর আরেকটা প্রপার্টির কারণে হয়। এবং সেই প্রপার্টিটাই হচ্ছে কি আমার, সেটাই হচ্ছে আমার জড়তা। তার মানে জড়তা হচ্ছে আমার বস্তুর এমন একটা প্রপার্টি যেটা হচ্ছে তার গতির যে স্টেট বা গতির যে অবস্থা সেটাকে ধরে রাখতে চায়। এখন আমাদের বস্তুটা যদি আগে থেকে স্থির থাকে তাহলে সেই স্থিরই থাকতে চায় যদি না বল প্রয়োগ করা হয়। কিসের কারণে? জড়তা ধর্মের কারণে। আবার বস্তুর এই জড়তা ধর্মের কারণে কোনো বস্তু যদি গতিশীল থাকে সে তার এই গতির অবস্থাটাও ধরে রাখতে চায়, অর্থাৎ সে যেই বেগে চলতেছিল বা যেই দ্রুতিতে চলতেছিল সে সেই দ্রুতিতেই সরল পথে চলতে থাকে। সে কিন্তু তার দ্রুতির মানটা চেঞ্জ করে না এবং সে তার গতির দিকও পরিবর্তন করে না। এটা হচ্ছে যে আমার জড়তা ধর্মের কারণে। তাহলে ভাই আমি যদি একটু বলি, যে আমার জড়তাটা আসলে কি, জড়তা হচ্ছে আমার এমন একটা ধর্ম, জড়তা, এই জড়তার কারণে আমার কি হয়, জড়তার কারণে আমার গতিশীল বস্তু, আমার গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, সর্বদা গতিশীল থাকতে চায়। আমরা কিন্তু এটার একটা আমরা এগুলোর চাইলে বাস্তব উদাহরণও দেখতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে জড়তা নামক যে রাশিটার সম্পর্কে আমরা দেখতেছি সেটা অ্যাকচুয়ালি ট্রু এবং সেটা খুব একটা সিগনিফিকেন্ট রাশি। তাহলে সর্বদা গতিশীল থাকতে চায় এবং যেটা স্থির বস্তু, এবং স্থির বস্তু আমার কি হয়, সর্বদা স্থির থাকতে চায়। তাহলে এটাই হচ্ছে কি ভাইয়া, আমার জড়তা হচ্ছে যে আমার সেই ধর্ম যেটা আমার স্থির বস্তুকে চিরকাল স্থির রাখতে চায়। কিন্তু এটা কখন ভাইয়া? এটা হচ্ছে যদি না কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়, যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হয়। কিন্তু এখন ভাই আমার কথা হচ্ছে, তাহলে ভাই আমরা কি জিনিসটা বুঝতে পারছি যে বল প্রয়োগ না করা হলে নিউটনের গতির প্রথম সূত্রটা যে আমাদেরকে বলছিল যে স্থির বস্তু স্থিরই থাকবে, গতিশীল বস্তু সে যেভাবে গতিশীল ছিল সেভাবেই থাকবে, এই জিনিসটা কেন ট্রু? এই জিনিসটা কি অ্যাকচুয়ালি ট্রু হবে? হ্যাঁ ভাই, এই জিনিসটা অ্যাকচুয়ালি ট্রু হবে। ট্রু হবে কারণ হচ্ছে বস্তুর মধ্যে জড়তা নামক একটা ধর্ম আছে। তাহলে ভাই জড়তা জিনিসটা কি সেটা তো আমরা বুঝতে পারছি। এখন ভাই আমরা যদি একটু উদাহরণ দিয়ে চিন্তা করি, যেমন আমরা যদি দেখি যে আমাদের টেবিলের উপর ধরা যাক একটি স্থির বস্তু আছে, বস্তুটা কি আমরা যদি কোনো ধরনের নাড়াচাড়া না করি বা কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন বস্তুটা না হয়, বস্তুটা কি নড়বে? বস্তুটা অ্যাকচুয়ালি নড়বে না, কারণ অ্যাকচুয়ালি এখানে সেটাই হচ্ছে, বস্তুটা কেন নড়তেছে না, বস্তুটার একটা জড়তা আছে, জড়তার কারণে স্থির বস্তুটা স্থিরই আছে। আবার ধরো যাক আমরা ফুটবল খেলার মাঠে একটা ফুটবলে লাথি দিলাম, অর্থাৎ প্রথমে ফুটবলটা স্থির ছিল কিন্তু আমি হচ্ছে লাথি দিয়ে অর্থাৎ এক বল প্রয়োগ করে ফুটবলটাকে গতিশীল করলাম। কিন্তু ভাই আমি যখন গতিশীল করলাম, এখন
জড়তার কারণে কি হবে, জড়তার কারণে ফুটবলটা অলওয়েজ কিন্তু গতিশীলই থাকবে। অর্থাৎ আমি যেই বল প্রয়োগকরণের কারণে বস্তুটা যেই দ্রুতিতে চলতেছিল, বলটা কিন্তু অলওয়েজ সেই দ্রুতিতেই চলতে থাকবে। এখন ভাই আমরা বলতে পারি যে কিন্তু ভাই আমাদের বাস্তব ক্ষেত্রে তো আমরা সেটা দেখি না। আমরা দেখি যে বল প্রয়োগ করার পর ফুটবলটা হয়তো কিছু দূর সামনে যাবে, কিছু দূর সামনে গিয়ে আবার থেমে যায়। এখন অ্যাকচুয়ালি ভাই থেমে যাওয়ার যে কারণটা, যদি জড়তা কিন্তু বলতেছে সে সর্বদাই গতিশীল থাকবে, আমি যদি বাহ্যিক বল প্রয়োগ না করি সে আজীবন চলতে থাকবে। কিন্তু জড় এই যে ধর্মটা সেটাই হচ্ছে জড়তা অ্যাকচুয়ালি। কিন্তু ভাই আমরা ফুটবলের যে কেসটা বললাম, ফুটবলের ক্ষেত্রে এই জিনিসটা কেন হয়? ফুটবলের ক্ষেত্রে এই জিনিসটা হওয়ার কারণ হচ্ছে যে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি সেখানে ঘর্ষণ বল কাজ করে। যখন ফুটবল মাঠের উপর দিয়ে গড়াতে থাকে তখন কিন্তু মাঠের ঘর্ষণ বল একটা বল প্রয়োগ করে, অর্থাৎ সেটা কিন্তু ফুটবলটার উপর এক ধরনের বাহ্যিক বল, এবং সেই বলের কারণে কিন্তু আবার কি হয়, বস্তুর গতির পরিবর্তন হয়ে যায়, এবং গতির কারণে আমরা জানি বল গতিশীলকে স্থিতিশীল করতে পারে, স্থিতিশীলকে গতিশীল করতে পারে। তো এটা হচ্ছে যে এই কারণে আমরা ফুটবলটাকে থেমে যেতে দেখি, কিন্তু অ্যাকচুয়ালি ফুটবলটা যে চলতে থাকে বা চলতে থাকার যে কারণ বা প্রবণতা সেটাই হচ্ছে জড়তা। আচ্ছা ভাইয়া, এইটুকু আমরা বুঝতে পারছি। এখন ভাই আমার কথা হচ্ছে যে আমরা যে নতুন এই রাশিটা সম্পর্কে জানলাম জড়তা, এই জড়তাটা আমরা পরিমাপ করব কিভাবে, অর্থাৎ এই রাশিটাকে আমরা ক্যালকুলেট করব কিভাবে, এটার মানটা কিভাবে করব? এটার মানটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে কথাটা বলা হয় সেটা হচ্ছে যে জড়তার পরিমাপক হলো ভর। জড়তার পরিমাপক হলো ভর। মানে ভাই এই কথাটাকে আমরা ফিল করতে পারতেছি, জড়তার পরিমাপক হলো ভর। এখন ভাই জড়তার পরিমাপক হলো ভর কেন? এর কারণ হচ্ছে আমরা যদি ভাই একটু একটা জিনিস দেখি, আমরা জানি যে স্থির বস্তুর যে স্থির থাকার প্রবণতা, এটা সব বস্তুর মধ্যেই কম বেশি আছে, কিন্তু সব বস্তুর মধ্যে এই প্রবণতার মানটা সেম না। যেমন আমরা জানি যে একটা বস্তু যখন স্থির থাকে তাকে আমাদের কি করতে হয়, তাকে যদি গতিশীল করতে হয় একটা বল তো প্রয়োগ করতে হবে, এতক্ষণে আমরা সেটা বুঝে গেছি নিউটনের প্রথম সূত্র থেকে। এবং এই যে সেই স্থিরটা স্থির থাকতেছে এটা তার জড়তার কারণে। কিন্তু ভাই আমরা যদি একটা হালকা বস্তুকে গতিশীল করতে চাই, তাহলে দেখা যায় ইজিলি গতিশীল করা যায়, অর্থাৎ তার স্থিতি থেকে তাকে গতিশীল করতে খুব বেশি কষ্ট হয় না। কিন্তু আমরা যদি একটা বিশাল একটা ট্রাকের কথা চিন্তা করি, ট্রাকটাকে যদি আমরা ধাক্কা দিয়ে স্থির থেকে গতিশীল করতে চাই আমাদের কিন্তু অনেক বেশি কষ্ট করতে হবে, বা অন্য কথায় আমাদের অনেক বেশি বল প্রয়োগ করতে হবে। এখন ভাইয়া দুইটাই স্থির বস্তুই স্থির থাকার যে প্রবণতা সেটা কিন্তু সেম না। অবশ্যই ট্রাকটার স্থির থাকার প্রবণতা ছোট একটা হালকা একটা বস্তুর চেয়ে অনেক বেশি। এই কারণে আমার যে ট্রাকটা সেটাকে আমার গতিশীল করতে বেশি বল প্রয়োগ করতে হয় বা বেশি কষ্ট হয়। কিন্তু এখন ভাই ট্রাকটার যে জড়তা সেটা তাহলে কেন হালকা বস্তুর চেয়ে বেশি হলো? আমরা জানি যে ট্রাকটার অ্যাকচুয়ালি কি বেশি, ট্রাকটার অ্যাকচুয়ালি ভর বেশি। ট্রাকটার যেহেতু ভর বেশি, তাই এই কারণে তার মধ্যে জড়তার পরিমাণও বেশি। এই জন্যই কিন্তু ভাই আমাদের ট্রাকটাকে গতিশীল করতে বেশি কষ্ট করতেছে। আবার ভাই সেম, ধরা যাক একটা সাইকেল যদি আমাদের দিকে আসতে থাকে, সাইকেলটাকে আমাদের গতিশীলকে থামাতে আমার যে কষ্ট হবে, একটা ট্রাক যদি আমার কাছে গতিশীল অবস্থায় আসতে থাকে সেটা থামাতে কিন্তু ট্রাককে কিন্তু থামাতে আমার বেশি কষ্ট হবে। অর্থাৎ ট্রাকের যেই গতির যেই ধর্ম, সেই গতির ধর্ম বজায় রাখার প্রবণতা সাইকেলের চেয়ে বেশি। কেন? এখন ভাই এই জিনিসটা কেন? এই জিনিসটাই তো আমাদের জড়তা। কিন্তু কেন ট্রাকের জড়তা বেশি হলো? কারণ ট্রাকের ভর বেশি। তাহলে ভাই আমরা বুঝতে পারছি আমাদের জড়তার পরিমাপক হলো কি? জড়তার পরিমাপক হচ্ছে ভর। ভর দিয়ে আমরা জড়তা মাপি। তাহলে আমরা বলতে পারি কোন বস্তুর যদি কি হয়? কোন বস্তুর আমাদের যদি ভর বেশি হয় তাহলে বস্তুর জড়তাও বেশি হবে। এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, দেন নেক্সট যদি আমরা দেখি জড়তা, তাহলে ভাই জড়তার যদি আমি সংজ্ঞা বলি, সংজ্ঞাটা আমরা এতক্ষণে বুঝেই গেছি। বস্তুর গতির যে অবস্থা সেটা ধরে রাখতে চাওয়ার যে প্রবণতা সেটাই জড়তা। এখন ভাই জড়তা আবার দুই রকম আছে, একটা হচ্ছে কি গতি জড়তা, যেটা অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। আমরা ভাই অলরেডি আগের স্লাইডে আলোচনা করে ফেলছি যে আমাদের জড়তা হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে গতি জড়তা, একটা হচ্ছে স্থিতি জড়তা। এখন ভাই গতি জড়তা জিনিসটা কি? ভাই আমি আগের স্লাইডে আলোচনা করছিলাম, আমার গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে আমার গতি জড়তা। আর ভাই আমার স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে আমার স্থিতি জড়তা। আচ্ছা ভাই, এবার আমরা যদি একটু এই জড়তাটা যে অ্যাকচুয়ালি আমাদের বাস্তব লাইফে অনেক বেশি আমরা সবসময় এটার সম্মুখীন হই, সেটা যদি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। ধরা যাক আমি প্রথমে একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরা যাক, এখানে একটা গ্লাস আছে, এবং গ্লাসটার উপর ধরা যাক একটা কার্ড রাখা আছে। কার্ডের উপর কি করা হলো, কার্ডের উপর ধরা যাক আমার একটা কয়েন আছে। এখন আমি যদি কি করি ভাই, আমি যদি এই কার্ডটাকে একটু সামনের দিকে ধাক্কা দিই, কার্ডটাকে যদি আমি একটু সামনের দিকে ধাক্কা দিই, তখন এরপরে যে এই জিনিসটা দেখা যাবে, এটা হচ্ছে আমার গ্লাসটা, এবং কার্ডটা হচ্ছে সামনের দিকে চলে আসবে একটু, কার্ডটা হচ্ছে সামনের দিকে চলে আসবে। এখন ভাই কার্ডের উপর যে কয়েন ছিল, কয়েনটা আমাদের কি মনে হয়, কয়েনটা কি তখন এই কার্ডের উপর থাকবে?
অ্যাকচুয়ালি ভাই কয়েনটা কিন্তু কার্ডের উপর থাকবে না বল প্রয়োগ করার ফলে, কার্ডটা যখন সরে যাবে কয়েনটা কিন্তু নিচে পড়ে যাবে, অর্থাৎ কয়েনটাকে আমরা দেখবো যে কয়েনটা আমাদের গ্লাসের ভিতর পড়ে আছে। এখন ভাই এই জিনিসটা কেন হলো? কার্ডের উপর যখন কয়েন ছিল, কার্ডটা যখন সরে গেল আমরা একটা টোকা দেওয়ার কারণে বা বল প্রয়োগ করার কারণে, আমাদের যে কয়েনটা সেটা সহ কেন কার্ডটা সরে গেল না? এটার কারণটাই হচ্ছে যে ভাই কার্ডের আমার যেই কয়েনটা আছে, কয়েনটার হচ্ছে স্থিতি জড়তা। আমরা যখন কার্ডটাকে গতিশীল করছি, কার্ডটা গতিশীল হয়েছে, কিন্তু কয়েনটা কিন্তু তার স্থিতি জড়তার কারণে স্টিল স্থির থাকতে চায়, এবং স্থির থাকতে চাওয়ার কারণে ওর সাথে কার্ডটার সাথে সে গতিশীল হয় নাই, এবং এর ফলে কার্ডটা যখন সরে গেছে তখন সে অভিকর্ষের প্রভাবে নিচে পড়ে গ্লাসের মধ্যে পড়ছে। কিন্তু ভাইয়া যদি কার্ডটার মধ্যে স্থিতি জড়তা না থাকতো, তাহলে কিন্তু সে যেহেতু কার্ডের উপর ছিল, সরি ভাই, আমাদের যদি কয়েনটার মধ্যে স্থিতি জড়তা না থাকতো, তাহলে কিন্তু কার্ডটা গতিশীল হওয়ার সাথে সাথে কয়েনটাও কার্ডের সাথে গতিশীল হয়ে যেত। এরপর ভাই আমরা যদি এরকম আরেকটা উদাহরণ দেখি, আমরা দেখছি হচ্ছে আমাদের যদি কোনো গতিশীল বাস হঠাৎ ব্রেক করলে, এটাও আমাদের একটা উদাহরণ। গতিশীল বাস যদি হঠাৎ ব্রেক করে তখন আমাদের কি হয়? আমরা দেখছি, ধরা যাক আমরা যদি একটা বাসের সিটেও বসে থাকি, গতিশীল বাস যদি হঠাৎ ব্রেক করে আমরা কি করি ভাই? আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। ভাই আমরা সামনের দিকে ঝুঁকে পড়লাম কেন? ধরা যাক আমরা যখন সিটে বসে আছি, সিটে অ্যাকচুয়ালি আমাদের শরীরের নিচের অংশ যে লোয়ার পার্টটা হচ্ছে বাসের সিটের সাথে লেগে থাকে, কিন্তু আপার পার্টটা সিটের সাথে লেগে থাকে না। তো আমাদের যেহেতু যখন বাস গতিশীল ছিল তখন কিন্তু ফুল বডিটাই গতিশীল ছিল, ফুল বডিটাই একটা মোশনে ছিল। কিন্তু বাস যখন হঠাৎ করে ব্রেক করলো, তখন বাসের সিটের সাথে যে আমাদের লোয়ার পার্টটা আছে বডি, সেটা কিন্তু সাথে সাথে থেমে গেছে। কিন্তু আপার পার্টের যে একটা গতির মধ্যে ছিল, সেই গতির জড়তার কারণে আমাদের বডির যে আপার পার্টটা সেটা সামনের দিকে এভাবে ঝুঁকে পড়ে, এবং এই কারণে আমরা গতিশীল বাসকে হঠাৎ ব্রেক করতে যখন দেখি আমাদের শরীর সামনের দিকে ঝুঁকে পড়ে, যেটা হচ্ছে আমাদের গতি জড়তার একটা উদাহরণ। এখন বাসের মধ্যে আমরা আবার স্থিতি জড়তার উদাহরণও দেখতে পাই। স্থিতি জড়তার উদাহরণ কিভাবে দেখি? স্থির বাস যদি হঠাৎ চলতে শুরু করে, আমরা দেখছি স্থির বাস যদি হঠাৎ চলতে শুরু করে, তখনও কিন্তু ভাই আমরা সেম একটা কাহিনী দেখতে পারি। যদি ভাই আমাদের স্থির বাস হঠাৎ চলতে শুরু করে, আমরা দেখি যে কি ভাই আমরা একটু পিছের দিকে হেলে পড়ি। কারণ ভাই আমরা পিছের দিকে হেলে পড়ি কেন? সেম কারণে ভাই, আমাদের বাসটা যখন স্থির থাকে তখন আমাদের ফুল বডি স্থির থাকে, কিন্তু যখন বাসটা গতিশীল হয় সামনের দিকে, তখন আমাদের বডির লোয়ার পার্টটা বাসটার সাথে গতিশীল হয়ে যায়, কিন্তু আপার পার্টটা তখনও তার স্থিতি জড়তার কারণে স্থির থাকতে চায়, এবং এই কারণে যখন লোয়ার পার্টটা সামনের দিকে চলে যায়, আমাদের যে আপার পার্টটা সেটা পিছের দিকে এক ধরনের ধাক্কা খায়, এবং ধাক্কা খেয়ে আমরা পিছের দিকে ঝুঁকে পড়ি। অর্থাৎ এই যে আমাদের উদাহরণ, সেটা হচ্ছে আমাদের কিসের উদাহরণ? সেটা হচ্ছে আমাদের স্থিতি জড়তার উদাহরণ। তাহলে ভাই আশা করি আমরা আমাদের জড়তার কনসেপ্টটা পুরোপুরি বুঝছি। ওকে ভাইয়া, আমরা যখন বল সম্পর্কে জানতে পারছি, এবার আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, সাম্যতা ও সাম্যতাবিহীন বল কি। ভাইয়া আমরা হচ্ছে এটা জানতে হবে যে বল আমাদের কি রাশি। বল কিন্তু আমাদের একটা ভেক্টর রাশি, এটা আমাদেরকে জানতে হবে। এখন ভাইয়া বল সম্পর্কে কিন্তু আমরা নিউটনের প্রথম সূত্র থেকেই ধারণা পাই, কিন্তু বল কিভাবে পরিমাপ করতে হয় বা কিভাবে মেজার করতে হয়, এই জিনিসগুলো আমরা সেকেন্ড লতে দেখবো, নিউটনের সেকেন্ড লতে, এবং সেখানে আমরা বলের একক এবং মাত্রা কি সেগুলো নিয়ে আলোচনা করবো। আপাতত আমরা প্রথম সূত্র থেকে শুধু বল সম্পর্কে ধারণা পাইলাম। আচ্ছা, তাহলে কিন্তু আমাদেরকে এটা জানতে হবে বল একটা ভেক্টর রাশি। আচ্ছা, ভেক্টর রাশি অর্থাৎ মান দিক উভয় আছে, এবং ভেক্টর রাশি হলে আমরা জানি কি, ভেক্টর রাশির ক্ষেত্রে একটা লব্ধির একটা বিষয় থাকে। তাহলে ভাই সাম্যতা বল বলতে কি বোঝায়? সাম্য বল বলতে বোঝায় যে একাধিক বল মিলে যদি একাধিক বল মিলে ব্যালেন্স তৈরি করলে, কি তৈরি করলে ভাইয়া? ব্যালেন্স। আমরা জানি কি সাম্য বলকে ইংলিশে আমরা বলি হচ্ছে ব্যালেন্স ফোর্স। একাধিক বল মিলে ব্যালেন্স তৈরি করলে সে বলগুলোকে আমরা একত্রে কি বলি ভাইয়া? সাম্য বল বলি। এখন ভাইয়া এই একাধিক বল মিলে ব্যালেন্স তৈরির কথা কোত্থেকে আসলো? কারণ হচ্ছে যে ভাইয়া বলটা হচ্ছে ভেক্টর রাশি। তার মানে ভেক্টর রাশিদের একই বিন্দুতে যদি একাধিক সমজাতীয় ভেক্টর ক্রিয়ারত হয়, তখন কিন্তু তাদের লব্ধি নির্ণয় সম্ভব। তো এরকম লব্ধি নির্ণয় করে যদি দেখা যায় যে আমাদের এফ, যেটা লব্ধি এফ অর্থাৎ লব্ধি বল, সেটা যদি জিরো হয়, যদি ব্যালেন্স তৈরি করে, তখন সেটাকে আমরা সাম্য বল বলি। এখন কথা হচ্ছে যে তার মানে ব্যালেন্স তৈরি করার অর্থ কি? ব্যালেন্স তৈরি করার অর্থ হচ্ছে এফ নেট ইজ ইকুয়াল টু জিরো হওয়া। এখন ভাই এফ নেট ইজ ইকুয়াল টু জিরো যদি হয়, তার মানে কি বস্তুর উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না? বিষয়টা তা না, বস্তুর উপর হয়তো একাধিক বল প্রযুক্ত হচ্ছে, বাট সবার সামেশন বা সবার মিলে যে লব্ধিটা সেটা হচ্ছে শূন্য। তো যখন সেটা হবে ভাইয়া, তখন অ্যাকচুয়ালি কি হবে? অর্থাৎ বস্তুর উপর বল প্রযুক্ত না হলে যেরকম হওয়ার কথা সেরকমই হবে না, অর্থাৎ তখন স্থির বস্তু চিরকাল স্থির থাকবে,
আমি যদি লিখি অর্থাৎ এফ নেট ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে বল প্রয়োগ না করলে যা হওয়ার কথা তাই হবে, অর্থাৎ স্থির বস্তু কি থাকবে, স্থির বস্তু স্থিরই থাকবে। আর গতিশীল বস্তু কি হবে, গতিশীল বস্তু তার যে দুইটা ক্রাইটেরিয়া ছিল সেই দুইটা ক্রাইটেরিয়া মেনে চলতে থাকবে। আর গতিশীল বস্তু কি হবে, গতিশীল বস্তুর প্রথম ক্রাইটেরিয়া ছিল যে সে সুষম দ্রুতিতেই চলতে থাকবে, এবং কি হবে, এবং হচ্ছে যে সে স্ট্রেট লাইনে চলতে থাকবে, অর্থাৎ সরল পথে চলতে থাকবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এফ নেট ইজ ইকুয়াল টু যদি 0 হয়। এবার ভাই আমি জিনিসটাকে আগে একটু ছোট করে নিই। আচ্ছা, তাহলে ভাই আমি এবার একটু যদি দেখি যে অ্যাকচুয়ালি জিনিসটা কি বোঝায় সাম্য বল। ধরা যাক, আমি এখানে একটা বস্তু নিই, এখানে একটা বস্তু আছে ধরা যাক, এটা হচ্ছে আমার বস্তু। এই বস্তুর উপর দুই দিক থেকে দুইটা বল প্রযুক্ত হলো, একটা হচ্ছে এটা, বস্তুর উপর এই দিক থেকে একটা বল প্রযুক্ত হলো এবং এদিক থেকে একটা বল প্রযুক্ত হলো। আচ্ছা, এখন ভাই এই বলটা কত, এই বলটা ধরা যাক 5 নিউটন, এই বলটাও কত, এই বলটাও হচ্ছে ভাই 5 নিউটন। এখন ভাই দুইটা যেহেতু সমান বল, বস্তুটাকে এই দিক থেকেও যে বলে টানতেছে ওই দিক থেকেও একই বলে টানতেছে, বস্তুটার কি ভাই কোনো নড়চড় হবে, হবে না। তার মানে এখানে অ্যাকচুয়ালি এফ নেট কত, এখানে ভাই আমার এফ নেট ইজ ইকুয়াল টু হচ্ছে 5 - 5 অর্থাৎ 0। এফ নেট যদি 0 হয় তখন বস্তুটার আমরা বলবো যে এই যে বলগুলো 5 নিউটন 5 নিউটনের দুটো বল আছে, তারা অ্যাকচুয়ালি এখানে কি তৈরি করতেছে, বা তারা হচ্ছে অ্যাকচুয়ালি সাম্য বল, তারা হচ্ছে সাম্য বল। এবং সাম্য বলরা কি তৈরি করে, সাম্য বলরা বস্তুর মধ্যে সাম্যতা তৈরি করে। এখন ভাইয়া তাহলে কথা হচ্ছে অসাম্য বলের উদাহরণ কিরকম হবে, অসাম্য বলের উদাহরণ হবে, আমি এটাকে কপি করি, অসাম্য বল হবে অনেকটা এরকম যে, অসাম্য বল হবে, আমি যদি এইটাকে একটু বাড়াই দিই, ধরা যাক এইবার এখানে আমার কাজ করতেছে 8 নিউটন আর এদিকে কাজ করতেছে 5 নিউটন, তাহলে ভাই এইবার এফ নেট কি 0 হবে না, তাহলে ভাই এবার এফ নেট হবে 8 মাইনাস কত 5 নিউটন, অর্থাৎ 3 নিউটন বল। 3 নিউটন বল কোন দিকে কাজ করবে ভাইয়া, বড় বলটা যেদিকে সেদিকে, বড় বলটা এদিকে, তার মানে এইদিকে হচ্ছে আমার এফ নেট কাজ করবে। তাহলে ভাই এইদিকে যদি আমার এফ নেট কাজ করে তাহলে ভাই আমার কি এরা মিলে কি কোনো সাম্যতা সৃষ্টি করতেছে, না ভাই এরা সাম্যতা সৃষ্টি করতেছে না, এরা হচ্ছে অসাম্য বল। তার মানে আমার 8 নিউটন এবং এই 5 নিউটন তারা হচ্ছে আমার কি ধরনের বল, তারা হচ্ছে আমার অসাম্য বল। এই জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা ভাই, এটা যদি আমরা বুঝি, এরপরে আমাদের যে জিনিসটা দেখতে হবে, আমরা যদি ভাই বল সম্পর্কে জানছি, আমাদের একটা জিনিস জানা দরকার, আমরা আমাদের প্রকৃতিতে চারপাশে অনেক বলই দেখি, যেমন কোনো বস্তুকে ঠেলা, কোনো বস্তুকে টানা, হয়তো ফুটবলে লাথি মারা অথবা কোনো কাউকে আঘাত করা, সবগুলোই কিন্তু বল। কিন্তু আমাদের মনে হতে পারে পৃথিবীতে মনে হয় মহাবিশ্বে মনে হয় অনেক ধরনের বল আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই মহাবিশ্বে টোটাল মৌলিক বল যেটা, মৌলিক বল হচ্ছে শুধুমাত্র কয়টা, মৌলিক বল হচ্ছে শুধুমাত্র 4টা। আর বাকি যত বল আছে সবই কি এই বলগুলোরই কোনো না কোনো একটা রূপ। আচ্ছা, তাহলে আমরা মৌলিক বলগুলো কি কি, একটা হচ্ছে সবল নিউক্লিয় বল, একটা হচ্ছে তাড়িৎচুম্বক বল, একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, একটা হচ্ছে মহাকর্ষ বল। আমরা ভাই যদি মহাকর্ষ বল সম্পর্কে একটু বলি, এটা সম্পর্কে আমরা ক্লাস 8-এও পড়ছি। মহাকর্ষ বলটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো বিন্দু ভরের মধ্যে যেই বলটা কাজ করে তাদের ভরের কারণে, সেটাকে আমরা বলি মহাকর্ষ বল। আর মহাকর্ষ বলটা যদি পৃথিবী হয় একটা বস্তু, পৃথিবী কোনো বস্তুকে যে বল আকর্ষণ করে সেটাকে আমরা বলতাম অভিকর্ষ বল। তবে মহাকর্ষ বল সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা আছে। মহাকর্ষ বলের উদাহরণ যদি আমরা দেখি, নক্ষত্রগুলোকে একত্র করে গ্যালাক্সি গঠন করে। যদি গ্যালাক্সিদের মধ্যে কি না, নক্ষত্রদের মধ্যে যদি মহাকর্ষ বল না থাকতো তাহলে কিন্তু তারা একত্রে থাকতো না, দূরে ছিটকে যেত। আচ্ছা, এরপর ভাই আমরা যদি দেখি তাড়িৎচুম্বক বল, তাড়িৎচুম্বক বল সম্পর্কে আমাদের ধারণা আছে। আমরা কিন্তু জানি যে চার্জের মধ্যে দুই ধরনের চার্জ আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। আবার আমরা অনেকে হচ্ছে চুম্বক সম্পর্কেও জানি, আমরা ফিজিক্সে পড়বো চুম্বক সম্পর্কে। চুম্বকের আমাদের জানি দুইটা একই মেরু যদি কাছে আনি তারা বিকর্ষণ করে, পরস্পর বিপরীত মেরু কি হয়, পরস্পর বিপরীত একই মেরু কাছে আনলে ভাই বিকর্ষণ হয়, আর পরস্পর বিপরীত মেরু কি হয়, পরস্পর বিপরীত মেরু বিকর্ষণ করে। তবে এই যে বলটা দুই চুম্বকের মেরুর মধ্যে বল অথবা একটা পজিটিভ নেগেটিভ চার্জের মধ্যে বল, সেটাকে আমরা একত্রে বলি তাড়িৎচুম্বকীয় বল। এবং এটার উদাহরণ হচ্ছে ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে পরমাণু গঠন করে। আমরা কিন্তু জানি ভাইয়া আমাদের যে পরমাণুর যে নিউক্লিয়াস সেটা কিন্তু ভাই কি, সেটা কিন্তু পজিটিভ চার্জে চার্জিত, আর ইলেকট্রনটা কি নেগেটিভ চার্জে চার্জিত। এখন ভাই ইলেকট্রনটা কেন ঘুরতে ঘুরতে দূরে সরে যায় না, কেন তার কক্ষপথেই থাকে, সেটা হচ্ছে যে নিউক্লিয়াস তাকে তাড়িৎচুম্বক বল দ্বারা ধরে রাখে ইলেকট্রনকে। আচ্ছা, এরপর ভাই সবল নিউক্লিয় বলটা কি, আমরা জানি ভাই আমাদের পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে নিউট্রন থাকে। প্রোটনটা কিন্তু কি ভাইয়া,
প্রোটনটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জে চার্জিত। কিন্তু ভাইয়া তাহলে একটা প্রশ্ন জাগে যে একটা ছোট একটা জায়গায় কিভাবে এতগুলো পজিটিভ চার্জে চার্জিত আধান পরস্পর একসাথে থাকে, কেন তারা বিকর্ষণ করে ছিটকে যায় না? এর কারণ হচ্ছে প্রোটন আর নিউট্রনকে একত্রে আবদ্ধ করে রাখার জন্য একটা বল আছে নিউক্লিয়াসের ভেতর, সেটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। আর ভাই দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে যেটা আমরা হচ্ছে জানি আমাদের অনেকগুলো মৌলিক কণিকা আছে। ভাইয়া আমরা হয়তো মৌলিক কণিকা বলতে আমরা জানি হচ্ছে যে হয়তো বা এখন পর্যন্ত পরমাণুর মধ্যে কি ইলেকট্রন প্রোটন নিউট্রন, যদিও ইলেকট্রন মৌলিক কণিকা হলেও প্রোটন নিউট্রন মৌলিক কণিকা নয়, তাদেরকে এগেইন আরো মৌলিক কণিকায় ভাঙা যায়। তো আমাদের নিউক্লিয়াস থেকে প্রায় সময় দেখা যায় যে প্রোটন অথবা নিউট্রন তারা পরিবর্তিত হয়ে কিছু মৌলিক কণিকা বিকিরণ করে, এবং এটা যখন করে তখন সেটাকে আমরা তেজস্ক্রিয়তা নামে চিনি। তো এরকমই এক ধরনের তেজস্ক্রিয়তা হচ্ছে নিউক্লিয়াসের বিটাক্ষয়। নিউক্লিয়াস যখন বিটাক্ষয় করে সেটাকে নিউক্লিয় বিটাক্ষয় বলে। সেটার জন্য যে বলটা দেয় সেটা হচ্ছে ভাই দুর্বল নিউক্লিয় বল। এখন ভাই তাদের পাল্লাটা কি? পাল্লাটা হচ্ছে এই ফোর্স অ্যাকচুয়ালি কত রেঞ্জ পর্যন্ত কাজ করবে। যেমন আমি যদি মহাকর্ষ বলের কথা বলি, মহাকর্ষ বলের অ্যাকচুয়ালি কোনো রেঞ্জ নাই, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে কত দূরত্বে তারা থাকলে মহাকর্ষ বল অ্যাকচুয়ালি কাজ করবে সেটা হচ্ছে অসীম পর্যন্ত। তারা যত দূরেই থাকুক মহাকর্ষ বল কাজ করবে তাদের মধ্যে। হতে পারে কি, হতে পারে তাদের মধ্যে দূরত্ব বাড়লে মহাকর্ষ বলের মান কমে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি রেঞ্জটা অসীম পর্যন্ত বিস্তৃত। দেন ভাই আমি যদি তাড়িৎ চুম্বক বলের কথা বলি, সেটা অসীম পর্যন্ত বিস্তৃত। দুটো চার্জ যত দূরত্বেই থাকুক না কেন, একটা ছোট মানের বল হলেও তারা পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। কিন্তু ভাই সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল উভয়ই কি আমার নিউক্লিয়াসের ভেতর প্রযোজ্য না? নিউক্লিয়াস একটা খুবই ছোট জায়গা, তো এটা খুবই ছোট জায়গায় কাজ করে দেখে এদের রেঞ্জটা খুব অল্প, 10^15 মিটার এবং 10^16 মিটার। জিনিসটা হচ্ছে খুবই ক্ষুদ্র একটা দৈর্ঘ্য। এই ক্ষুদ্র দৈর্ঘ্যের বাহিরে গেলে এই বলগুলো কিন্তু আর কার্যকর থাকে না। আচ্ছা ভাইয়া, এরপর এখানে লেখা আছে আপেক্ষিক সবলতা সবল নিউক্লিয় বলের সাপেক্ষে, আপেক্ষিক সবলতা মহাকর্ষ বলের সাপেক্ষে। এর মধ্যে ভাই আমাদের মহাকর্ষ বলের সাপেক্ষেটা একটু ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে আমরা মহাকর্ষ বলটাকে রেফারেন্স ধরে অন্য বলগুলো এর চেয়ে কত বেশি শক্তিশালী বা কতটা দুর্বল সেটা ক্যালকুলেট করতেছি। আমরা দেখতেছি মহাকর্ষ বল একই হবে, যেহেতু মহাকর্ষ বলের সাপেক্ষে ক্যালকুলেট করতেছি। অন্য যতগুলো বল আছে সবগুলো কিন্তু এর চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমরা যদি তাড়িৎ চুম্বক বল দেখি, এটা কিন্তু প্রায় মহাকর্ষ বলের চেয়ে 10^39 গুণ বেশি শক্তিশালী, এবং সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল, যেটা হচ্ছে 10^41 গুণ মহাকর্ষ বলের তুলনায়। আর ভাইয়া এটা কত? দুর্বল নিউক্লিয় বল, এটাও আমাদের মহাকর্ষ বলের তুলনায় অনেক বেশি, প্রায় 10^30 গুণ। আশা করি ভাই আমরা বুঝতে পারছি আমাদের মৌলিক বলের প্রকৃতিটা। ওকে ভাইয়া, এবার আমরা যে জিনিসটা দেখবো, যে টপিকটা, সেটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। আমরা যদি ভাই একটু খেয়াল করি, আমরা অলরেডি জড়তার কনসেপ্ট থেকে এটা জানি না যে কোনো বস্তুকে যদি আমাদের মুভ করাতে হয়, অর্থাৎ ধরা যাক বস্তুটা স্থির আছে, স্থির থেকে গতিশীল করব, তখন যদি বস্তুর জড়তা বেশি হয় তাহলে তাকে মুভ করানোটা টাফ হবে। জড়তা ভাইয়া কখন বেশি হবে? আমরা জানি জড়তার পরিমাপক হচ্ছে ভর। তাহলে ভর বেশি হলে জড়তাও বেশি, অর্থাৎ তার নিজের গতি ধরে রাখার যে প্রবণতা সেটাও বেশি। স্থির তখন স্থিরই থাকতে চাবে। আবার যদি বস্তুটা গতিশীল হয় তখন সে তার গতিশীলতাটাকে ধরে রাখতে চাবে, তার গতির পরিবর্তন করা বা গতিটাকে থামিয়ে দেওয়া টাফ হবে। কারণ কি, তার ভর বেশি, তার এই কারণে তার জড়তা বেশি। এখন ভাই কথা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই যে টাফ হবে বলতে কি বোঝাচ্ছি? আমরা টাফ হবে বলতে বোঝাচ্ছি আমরা কিন্তু এখন এটা জানি যে কোনো বস্তুর গতির এই যে পরিবর্তন এটা কে করে? এটা হচ্ছে বল করে। তাহলে ভাইয়া কোনো বস্তুকে মুভ করানো টাফ মানে হচ্ছে যে তারকে যদি আমার বল প্রয়োগ করতে হয়, বলটা বেশি প্রয়োগ করতে হবে তাকে তার গতির পরিবর্তনের জন্য। আর কোনো বস্তুর যদি জড়তা কম হয় বা ভর কম হয় তাহলে তার জন্য অল্প বল প্রয়োগ করলেই তার গতির পরিবর্তন করা যাবে। তারপরে ভাইয়া ভরের উপর কিন্তু ডিপেন্ড করতেছে, ভরের উপর ডিপেন্ড করতেছে যে অ্যাকচুয়ালি কি বস্তুটাকে আমরা কত ইজিলি বা কতটা কঠিন ভাবে আমরা কি করতে পারবো, মুভ করতে পারবো, তার গতির পরিবর্তন করতে পারবো। বা অন্যভাবে আমরা জানি গতির পরিবর্তন মানে যেহেতু বল দিতে হবে, বল কতটুকু প্রয়োগ করতে হবে। কিন্তু ভাই এক্স্যাক্টলি বলের মেজারটা আমরা আরো পরে শিখবো, নিউটনের দ্বিতীয় সূত্রে গিয়ে শিখবো। সেটা জানার আগে আমাদের ভরবেগটা জানতে হবে। আচ্ছা ভাই আরেকটা জিনিস আমরা একটু বলি, কোন বস্তুর বেগের উপরে কি ডিপেন্ড করে যে বস্তুটাকে মুভ করানো কতটা টাফ হবে বা গতির পরিবর্তন করাটা কতটা টাফ হবে? হ্যাঁ ডিপেন্ড কিন্তু করে। আমি যদি একটা উদাহরণ দিয়ে চিন্তা করি, ধরা যাক আমার কাছে হয়তো বা একটা সাইকেল আসতেছে, একটা সাইকেল আসতেছে হচ্ছে খুবই ঢিমে তালে, অর্থাৎ খুবই আস্তে আস্তে আসতেছে। তখন ভাই সাইকেলটাকে থামাতে আমার কি খুব বেশি কষ্ট হবে? আবার যদি একই সাইকেলই খুব বেশি স্পিডে চালাতে আসে, তখন কিন্তু সেটা থামাতে আমার অনেক বেশি কষ্ট হবে, এবং হয়তোবা সেটার সামনে যদি আমি দাঁড়াই থামাতে যাই, একটা অ্যাক্সিডেন্টও হতে পারে। হয়তোবা সাইকেলটা আমাকে আঘাত করে চলে যেতে পারে সামনে, বা আমাকে ছিটকে আমি সামনের দিকেও পড়ে যেতে পারি অনেক বেগে যদি সাইকেলটা আসে। আবার একটা সাইকেল যদি খুবই ঢিমে তালে আসে তাহলে তাকে আমি হাত দিয়ে চেপে হয়তো বা থামাই দিতে পারবো। তার মানে ভাই একটা জিনিসকে বুঝতেছি যে গতির যে পরিবর্তন করতেছি, গতিশীল থেকে থামাই দিচ্ছি, এখানে তার বেগটা কতটুকু সেটাও অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। তাহলে ভাই এখানে আমি এবার আমার যে মেজর যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কোনো বস্তুর
গতির পরিবর্তনে কোন রাশিটা অ্যাকচুয়ালি ম্যাটার করে, কোন রাশি অ্যাকচুয়ালি আমি লিখতে পারি কি ম্যাটার করে, এটাই হচ্ছে এখন আমার প্রশ্ন। সেটা হচ্ছে এখন ভাই আমি যদি বলি কোন রাশি আমার ম্যাটার করে, এখানে আমার দুইটা রাশি সম্পর্কে আমি দেখতেছি যে আমার দুইটার মধ্যে ক্ল্যাশ হচ্ছে, অর্থাৎ ভর ভার্সেস বেগ। আমার প্রশ্ন হচ্ছে ভাই আমার কি ভরের উপর ডিপেন্ড করতেছে যে গতির পরিবর্তনটাকে ইজিলি করতে পারবো, নাকি কঠিন হবে, নাকি বেগের উপর ডিপেন্ড করতেছে? এখন এখানেই হচ্ছে প্রশ্নটা যে ভর নাকি বেগ। এখানে এখন বিজ্ঞানীরা এরপর চিন্তা করলো যে আমরা একটা নতুন রাশি কেন নাকি আমরা অ্যাকচুয়ালি আমাদেরকে যেটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি যখন এই প্রশ্নটা আসতেছে ভর ভার্সেস বেগ, যে কোনটা অ্যাকচুয়ালি ম্যাটার করে, আনসার হচ্ছে দুটোই ম্যাটার করে। আনসার কি? আনসার হচ্ছে দুটোই ম্যাটার করে। কারণ ভাই আমরা দেখতেছি হচ্ছে যে কোনো বস্তুর ভর যদি বেশি হয়, বেগ কম হইলেও সেটাকে কি করা, সেটাকে আমাদের থামানোটা টাফ হবে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি একটা ট্রাক খুবই আস্তে আস্তে যদি আসে, সেটাকে থামানো আমাদের জন্য টাফ। আবার ধরো যে একটা সাইকেল যার ভর হয়তো খুব বেশি না, কিন্তু সে যদি খুব বেশি বেগ নিয়ে আসে, সেটার দ্বারাও কি আমরা অ্যাক্সিডেন্ট হতে পারি বা সেটা থামানোটা আমাদের জন্য টাফ হবে। কারণ ভাই দুইটা রাশি যেহেতু ইম্পর্টেন্ট, তখন পদার্থবিজ্ঞানীরা একটা নতুন রাশি ডিফাইন করলো। কি করলো? নতুন নতুন রাশি নতুন রাশি। এই নতুন রাশিটা কি? নতুন রাশিটা হচ্ছে ভর ও বেগের সমন্বয়ে গঠিত। এই নতুন রাশিটার নামই দেয়া হয়েছে কি ভাইয়া? এই নতুন রাশিটার নামই দেয়া হয়েছে ভরবেগ। এই ভরবেগটা কিসের সমন্বয়ে গঠিত? ভর ও বেগের সমন্বয়ে গঠিত। এবং বিজ্ঞানীরা বললো যে ভরবেগটা আমরা কিভাবে মেজার করব, অর্থাৎ এটাও কিন্তু আমাদের নতুন একটা রাশি। এখন ভর যেরকম একটা রাশি, বেগ যেরকম একটা রাশি, ভরবেগ এদের উভয়ের আলাদা আলাদা রাশির চাইতেও গুরুত্বপূর্ণ একটা রাশি হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগটা আমরা মেজার করব হচ্ছে, বিজ্ঞানীরা বললো আমরা ভরকে যদি বেগ দিয়ে গুণ দিই, তাহলে আমরা যে রাশিটা পাবো সেটাই হচ্ছে ভরবেগ। আমরা এভাবে অ্যাকচুয়ালি কি করব, ভরবেগটাকে মেজার করব। তাহলে ভাই এখানে আমরা যদি এইভাবে ভরবেগ রাশিটাকে সংজ্ঞায়িত করি, তাহলে লাভ যেটা হচ্ছে, ভরবেগ অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করতেছে? ভরবেগ ভরের উপরও ডিপেন্ড করতেছে, ভরবেগ বেগের উপরও ডিপেন্ড করতেছে। তার মানে আমরা এই জিনিসটা বুঝতেছি না, আমরা যদি ভর বাড়াই তখনও ভরবেগ বাড়বে, আবার আমরা যদি বেগ বাড়াই তখনও কিন্তু ভাই আমাদের ভরবেগটা কি হবে, ভরবেগটা বেড়ে যাবে। এখন আমরা কিন্তু এরকম একটা রাশি খুঁজতেছিলাম যে যেখানে আমরা ভরবেগ দুটোকেই সমন্বয় করতে পারবো। তাহলে ভাই এবার আমি যদি জিনিসটাকে একটু ছোট করে ফেলি, দুঃখিত। আচ্ছা, তাহলে ভাই এবার যদি আমি একটু বলি যে তাহলে অ্যাকচুয়ালি ভরবেগের আমি যদি সূত্রটা দেখতে চাই, ভরবেগের সূত্রটা কি হবে, তাহলে ভরবেগকে আমরা কি দ্বারা চিহ্নিত করি ভাইয়া? ভরবেগকে হচ্ছে ভরবেগকে আমরা পি দিয়ে চিহ্নিত করি। এবং আমাদের যেটা মাথায় রাখতে হবে, ভরবেগটা কি? ভরবেগটা একটা ভেক্টর রাশি। তাহলে ভরবেগকে আমরা কি দ্বারা চিহ্নিত করি? ভরবেগকে আমরা পি দ্বারা চিহ্নিত করি। পি ভেক্টর, পি কিন্তু একটা ভেক্টর হবে, কারণ ভরবেগটা কি? ভরবেগটা হচ্ছে একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভরবেগ পি সমান হবে কি ভাইয়া? ভরবেগ পি সমান হবে, আমরা যদি ভাই একটু এখানে একটা চিত্র এঁকে জিনিসটা বুঝি, তাহলে আমাদের জন্য আরো ক্লিয়ার হবে। ধরা যাক এখানে একটা বস্তু আছে, আহ, এটা হচ্ছে আমার বস্তু। কোন একটা পার্টিকুলার মোমেন্টে আমি ধরে নিচ্ছি বস্তুটার ভর হচ্ছে এম, কোন একটা পার্টিকুলার মোমেন্টে বস্তুটার বেগ হচ্ছে ভি। তাহলে ওই পার্টিকুলার মোমেন্টে আমি যদি তার ভরবেগটা বের করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, বস্তুর ভর এম কে তার ওই পার্টিকুলার মোমেন্টের বেগ দিয়ে গুণ দিতে হবে, তাহলে আমি ভরবেগ বের করে ফেলতে পারবো। কিন্তু ভাইয়া বেগটা ভেক্টর রাশি, তাই আমি বেগের সাইন কি দিছি? ভেক্টর দিছি। এবং এই কারণে আমাদের ভরবেগটাও কিন্তু কি রাশি? ভেক্টর রাশি। তাহলে আমরা পি ইজ ইকুয়াল টু কি এম ভি সূত্র পেয়ে গেলাম। আচ্ছা, এখন ভাই এটা আমাদেরকে যেটা জানতে হবে, তাহলে ভাই এই ভরবেগের এককটা কি হবে? এককটা যদি আমরা বের করে ফেলি, যেহেতু আমরা একটা নতুন রাশি শিখতেছি, আমরা এককটা দেখে ফেলি। একক হবে আমাদের ভরের একক ইন্টু কি? বেগের একক, যেটা হবে কেজি এম এস ইনভার্স 1। আচ্ছা, তারপরে আমাদের ভরবেগের মাত্রাটা কি হবে? আমাদের ভরবেগের মাত্রা যেটা হবে সেটা হচ্ছে, আমরা যদি ভরের মাত্রা চিন্তা করি, ভরের মাত্রা কি ছিল ভাই? আমাদের মাস এম, আর বেগ কি ছিল? এল টি ইনভার্স 1, লেংথ
ইন্টু টাইম ইনভার্স 1, এবং মাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাই দিলাম। তো ভাই আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের ভরবেগটা কি, ভরবেগটা একটা ভেক্টর রাশি p ইজ ইকুয়াল টু mv। আমরা যদি শুধু ভরবেগের মান নিয়ে কাজ করি তখন আমরা লিখতে পারি m ইন্টু ভি ভেক্টরের মান। কারণ ভাই এই জিনিসটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি, পি ভেক্টরকে মডুলাসের ভিতর দিয়ে, এটা হচ্ছে শুধু পি এর মান বোঝাচ্ছি, আমি পি ভেক্টরের মান বোঝাচ্ছি, অর্থাৎ ভরবেগের মান। এবং তাহলে এই জিনিসটাও কি, এটা হচ্ছে ভি ভেক্টরের মান। আশা করি ভাই এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমি যদি ফার্দার যাই তাহলে ভাই ভরবেগের পরিবর্তন জিনিসটা কি। তাহলে ভাই এই জিনিসটা খুবই সিম্পল। কোন বস্তুর, আমি ধরা যাক আমি একটা চিত্র এঁকে জিনিসটা দেখাই। ধরা যাক কোন একটা বস্তু এটার উপর দিয়ে চলতেছে, এটার উপর দিয়ে চলতেছে, বস্তুটার ভর কত, বস্তুটার ভর হচ্ছে m। আচ্ছা, এবার বস্তুটা এখানে, বস্তুটার ভর তো m, এখানে বস্তুটার বেগ ছিল কত u, বস্তুটা u বেগে এদিকে যাচ্ছিল, এবং এখানে কিছু দূর আসার পর বস্তুটার বেগ বেড়ে কত হয়ে গেল, ধরা যাক বস্তুটার বেগ হয়ে গেল v। তাহলে ভাই আমি যদি এখন তার ভরবেগটা মাপতে চাই, তার ভরবেগ এখানে একটা হবে, এখানে আরেকটা হবে না, তার ভরবেগটাও অ্যাকচুয়ালি পরিবর্তন হয়ে যাচ্ছে না। অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তন বলতে যেটা বোঝায়, ভরবেগের পরিবর্তন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের ডেল পি ভেক্টর, মানে ভরবেগের পরিবর্তন। এবং ভরবেগের পরিবর্তন সবসময় আমরা পরিবর্তন ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ দিয়ে হিসাব করি, অর্থাৎ আমাদের পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, অর্থাৎ শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ যেটা, সেটাই হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে ভাই পি ফাইনাল কত হবে, পি ফাইনাল হবে যে এম ইন্টু ভি ফাইনাল, ভি ফাইনাল বলতে শেষ বেগ ভি, এবং পি ইনিশিয়ালটা কত হবে সেটা হচ্ছে এম। এখন ভাইয়া বস্তুর ভর কিন্তু আগে যা ছিল পরেও তাই আছে, তাহলে ইনিশিয়ালটা কত ছিল, ইনিশিয়ালে তার বেগ ছিল ইউ, তাহলে ইউ ভেক্টর। তাহলে এটাই হচ্ছে আমার ভরবেগের পরিবর্তনের সূত্র। আমাকে যদি কখনো ভরবেগের পরিবর্তন বের করতে বলে সেটা হচ্ছে যে কি ভাইয়া, ডেল পি ভেক্টর সমান এম ভি ভেক্টর মাইনাস এম ইউ ভেক্টর। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভি কিন্তু একটা ভেক্টর রাশি, ইউ কিন্তু একটা ভেক্টর রাশি, শেষ বেগ আদি বেগ। আমার এক্ষেত্রে ইউ এর দিক যেটা ছিল ভি এর দিকও কিন্তু সেটাই আছে, ইউ হচ্ছে আমাদের ডান দিকে, ভিও হচ্ছে আমাদের ডান দিকে। হ্যাঁ, আমি যদি ভিটাকে, আমি যদি ডান দিক থেকে প্লাস ধরি, তাহলে আমি ভি এর আগেও প্লাস দিছি, ইউর আগেও প্লাস দিছি। এই যে মাইনাস, এটা কিন্তু ভাই সূত্রের মাইনাস, কারণ আমাদের পরিবর্তনে আমরা মাইনাস করে হিসাব করি। কিন্তু ভাই আমাদের কোনো একটা যদি বিপরীত দিকে হইতো, অর্থাৎ ইউ এদিকে যাচ্ছে বাট ভি যদি এদিকে আসে, তখন কিন্তু আমাদের সাইনটা ওইভাবে চেঞ্জ করে দিতে হইতো, আমাদের ভি আর ইউ এর সাইনটা চেঞ্জ রাখতে হইতো, ভিন্ন রাখতে হইতো। কারণ কি, ইউ ভি এগুলো হচ্ছে বেগ, এবং বেগ হচ্ছে ভেক্টর রাশি। এইটাই আমি যদি এরকম একটা প্রবলেম সলভ করি, যেটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 20-এ আসা একটা প্রবলেম। এখানে বলছে কি 20 মিটার পার সেকেন্ড বেগে একটি একটি 50 গ্রাম ভর, 50 গ্রাম ভর বলতে কত, 50 গ্রাম ভর, 50 গ্রাম ভরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে আসলে বলটির ভর বেগের পরিবর্তনের কথা। এটা খুবই সিম্পল একটা ম্যাথ, বাট আমাদের কনসেপ্টটা বোঝার জন্য এটা খুব কাজে দিবে। আমি যদি এখানে একটা দেয়াল চিন্তা করি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার দেয়াল। আচ্ছা, এবার আমাকে আমাকে বলের কথা বলছে, আমি যদি একটা বল আঁকি, আমার বলটা দেখতে কিরকম হবে, বলটা হচ্ছে দেখতে এরকম। আচ্ছা, এখন ভাই এই বলটা কি হয়েছে, এই বলটার হচ্ছে যে ভাই বেগ কত, এই বলটার বেগ হচ্ছে যে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার এটার ভর কত, ভর হচ্ছে যে আমি এখানে লিখি, আমার ভর দেওয়া আছে m ইজ ইকুয়াল টু 50 গ্রাম। আচ্ছা, এখন যেটা বলছে আমাদেরকে যে বলটা কি করছে, বলটা প্রথমে দেয়ালে ধাক্কা খাইছে, কত বেগে ধাক্কা খাইছে, 20 মিটার পার সেকেন্ড বেগে, দেন আবার একই বেগে ফিরে আসছে। আমাদেরকে বলছে দেয়ালে ধাক্কা খেয়ে এটা আবার একই দিকে ফিরে আসছে, একই দিকে যদি ফিরে আসে, একই দিকে ফিরে আসলে জিনিসটা যেটা হবে, আমি যদি এখানে এটাকে একটু কপি করি, কপি করলে এটা অ্যাকচুয়ালি এভাবে গিয়ে এভাবেই ফেরত আসবে, বাট আমি বোঝানোর সুবিধার্থে এটাকে একটু নিচে ড্র করতেছি, যাতে আমরা বুঝি যে এটা গিয়ে আবার ফেরত আসছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে ভাই যেটা হয়েছে সেটা হচ্ছে যে বস্তুটা প্রথমে এদিকে গেছে, দেন আবার এদিক থেকে ধাক্কা খেয়ে এদিকে ফিরে আসছে, অর্থাৎ ফাইনালি তার বেগটা হচ্ছে এদিকে। অর্থাৎ বস্তুর ভাই একটা আদি বেগ ছিল, এখন আদি বেগটা কত আর বস্তুর শেষ বেগটা কত, আমাদেরকে আদি বেগটা বলে দিছে সে 20 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা খাইছে, তাহলে আমরা ইউটাকে ধরতেছি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে ভাইয়া ভিটা কত হবে, সেটা একই বেগেই ফেরত আসবে, যেহেতু দেয়ালে ধাক্কা খেয়ে সে ফেরত আসছে, আমরা ধরে নিচ্ছি এখানে কোনো এনার্জি লস হয়নি। কিন্তু ভাই আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, আমরা যদি ডান দিকে যাওয়াটাকে প্লাস ধরি তাহলে বাম দিকের বেগটাকে মাইনাস ধরতে হবে, আবার ডান দিকেরটা মাইনাস ধরলে বাম দিকেরটা প্লাস ধরতে হবে। আমরা যেটা করতেছি, আমরা একটা কাজ করি ভাইয়া, আমরা হচ্ছে এই দিকেরটাকে, অর্থাৎ আদি যেটা সেটাকে আমরা মাইনাস ধরে নিচ্ছি, এবং যেটা এইদিকে আসতেছে সেটাকে আমরা প্লাস ধরে নিচ্ছি।
অর্থাৎ বাম দিকেরটা প্লাস ধরে নিচ্ছি। তাহলে ভাইয়া আমার এখানে ইউ যেই বেগটা, ইউর আগে একটা মাইনাস দিতে হবে না? কারণ আমি ধরে নিচ্ছি ডান দিকে যাওয়াটা মাইনাস, তাহলে ভাই বাম দিকে আসাটা কত হবে? বাম দিকে আসাটা হবে প্লাস। তাহলে ভি ভেক্টরের মান কি হবে? ভি ভেক্টরের মানও 20 মিটার পার সেকেন্ডই হবে, কিন্তু সেটা হবে প্লাস। আচ্ছা, তাহলে ভাই এবার জানতে চাইছে ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন আমরা জানি, আমরা লিখতে পারি, আমরা যদি ভেক্টর সাইন ছাড়া ভেক্টর সাইন দিয়ে আমি লিখতেছি, সেটা হচ্ছে এম ভি ভেক্টর মাইনাস এম ইউ ভেক্টর। কারণ ভাই এম ভি ভেক্টরটা কত? 50 গ্রাম। আমি যদি এমটা কমন নিই, এম কমন নিলে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, কারণ আমাদের এমটা তো সেম। তাহলে 50 গ্রামকে আমরা যদি এটাকে আমরা যদি কেজিতে নিয়ে যাই, তাহলে ভাই কত হবে? এটা হবে যে আমাদের 0.05 কেজি ইন্টু ইন্টু হচ্ছে আমাদের ভি ভেক্টরটা কত? ভি ভেক্টরটা হচ্ছে 20 মাইনাস এটা হচ্ছে কত? -20 মিটার পার সেকেন্ড। তাহলে ভাই এটা যদি আমি ক্যালকুলেট করি 0.05 ইন্টু 20 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 40 হয়ে যাবে। ঠিক আছে না ভাইয়া? 20, হ্যাঁ। তাহলে ভাইয়া এবার যদি আমি এটাকে ক্যালকুলেট করি, আমার যেটা হবে, এটা হবে যে ভাই আমার একটা শূন্যের কারণে এটা হবে যে 0.5 ইন্টু 4, 0.5 ইন্টু 4 হচ্ছে 20, অর্থাৎ 2। অর্থাৎ আমার ভরবেগের পরিবর্তন হচ্ছে কত? 2 কেজি মিটার পার সেকেন্ড। আশা করি ভাইয়া আমরা এই জিনিসটা বুঝতে পারছি। আমি যেহেতু ইউকে মাইনাস ধরলে ভিকে প্লাস ধরতে হবে, ইউকে প্লাস ধরলে ভিকে মাইনাস ধরতে হবে। এভাবেই ভাই আমরা অ্যাকচুয়ালি কি করব? ভরবেগের পরিবর্তনটা মেজার করব। আশা করি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া, আমরা হচ্ছে যে একটু আগে কি দেখলাম? আমরা একটু আগে হচ্ছে যে ভরবেগ সম্পর্কে জানলাম এবং ভরবেগের পরিবর্তন সম্পর্কেও জানলাম। তাহলে ভাই এইবার আমরা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র পড়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা একটু দেখি নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমাদেরকে কি বলছে। এখানে বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এখন ভাই আমাদেরকে যেটা বুঝতে হবে, দ্বিতীয় সূত্রের অ্যাকচুয়ালি পারপাসটা কি? প্রথম সূত্রের পারপাস ছিল বল সম্পর্কে আমাদেরকে জানানো, দ্বিতীয় সূত্রের পারপাসটা হচ্ছে বলকে অ্যাকচুয়ালি মেজার করতে শেখানো, যে বলকে কিভাবে মেজার করবো। ধরা যাক একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, সেটা অ্যাকচুয়ালি কতটুকু বল। এখন সেটা কিভাবে মেজার করবো? আমাদেরকে যে কথাটা বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এর মানে কি? ভরবেগ একক সময়ে কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাই তো ভরবেগের পরিবর্তনের হার। সেটাই হচ্ছে কার সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে ভরবেগের পরিবর্তনের হারটা কিন্তু কার সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে, যেহেতু ভরবেগের পরিবর্তনও একটি কি ভেক্টর রাশি, এবং সেটা কোন দিকে থাকবে? বল যেদিকে থাকবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকেই থাকবে। আচ্ছা ভাই, আমরা যদি জিনিসটা এখন যদি এখান থেকে সূত্রটা দাঁড়া করাতে চাই, তাহলে আমি প্রথমে একটু একটা চিত্র এঁকে নিই। ধরা যাক এটা হচ্ছে আমার এটাই হচ্ছে আমার একটা বস্তু আছে এখানে, বস্তুটা হচ্ছে এটা হচ্ছে যে বস্তুটা, আমি এটাকে একটু কপি করে নিই। ধরা যাক বস্তুর উপর এখানে বল প্রয়োগ করা হচ্ছে কত? এদিক থেকে এফ বল প্রয়োগ করা হচ্ছে, এবং এফ বল প্রয়োগ করে না বস্তুর ভর কত? বস্তুর ভর তো এম। বস্তুর এইখানে বেগ ছিল কত? ইউ। ইউ হচ্ছে ইউ বেগে সে এদিকে যাচ্ছে, এবং ইউ বেগে সে এদিকে যাচ্ছিল। এরপরে তার বেগটা পরিবর্তন হয়ে বল কিন্তু প্রযুক্ত ছিল, এই পুরো টাইমটা জুড়েই তার উপর বল প্রযুক্ত ছিল। এবং এইটা কতটুক টাইম? এখান থেকে এখানে আসতে ধরা যাক টি সময়, টি সেকেন্ড সময় লাগলো, এবং টি সেকেন্ড সময় ধরে বস্তুর উপর এফ বল প্রযুক্ত ছিল। এর ফলে বস্তুর বেগটা শুরুতে ইউ ছিল, পরে ভি হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এখন ভাই ভরবেগের পরিবর্তনটা অ্যাকচুয়ালি কত? ভাই আমরা যদি জানি যে ভরবেগের পরিবর্তনটা কি? এমভি মাইনাস এমইউ, সেটা আমরা জানি, কিন্তু ভরবেগের পরিবর্তনের হারটা কত? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেলটি সময়, আমি যদি এখানে ঐকিক নিয়ম দিয়ে করি, ডেলটি সময়, ডেলটি সময় ভরবেগের পরিবর্তন কতটুকু হচ্ছে? ডেল পি পরিমাণ। তাহলে ভাইয়া একক সময়, কারণ আমরা কি হার বের করতে হলে একক সময় বের করতে হবে, সেটা হবে কত? ডেল পি বাই ডেলটি না ভাইয়া? ডেল পি বাই ডেলটি হচ্ছে তাহলে কি আমার ভরবেগের পরিবর্তন। কারণ ভাই আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে যে, জিনিসটাকে আমি একটু ছোট, দুঃখিত, আমাদেরকে ভাইয়া যেটা বলছে সেটা হচ্ছে যে এই বস্তুর ভরবেগের পরিবর্তনটা নাকি কি? প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমি লিখতে পারি যে এই বস্তুর উপরে এই যে এফ বলটা প্রযুক্ত হয়েছে, এই ভরবেগের পরিবর্তন হচ্ছে সেটার সমানুপাতিক।
তাহলে ভাই এখান থেকে আমি কি লিখতে পারি না যে ডেল পি বাই ডেল টি, আমি যদি আমরা জানি সমানুপাতিক চিহ্ন তুলে দিতে হলে একটা সমানুপাতিক ধ্রুবক লাগে। এখন সমানুপাতিক ধ্রুবকটা কেন লাগে? অ্যাকচুয়ালি বাম সাইড এবং ডান সাইডটা যদি সমানুপাতিক হয়, অর্থাৎ একটার পরিবর্তনে অন্যটা সুষমভাবে পরিবর্তিত হয়, বাড়লে এটাও সুষমভাবে বাড়ে, কমলে সুষমভাবে কমে, এটাই অ্যাকচুয়ালি কি সমানুপাতিক চিহ্নের কাজ বা সমানুপাতিক সম্পর্কের সিগনিফিকেন্স। এখন ভাই এখন অ্যাকচুয়ালি এটার কতটুক ওই বাম পক্ষের কতটুক ডান পক্ষের সমান হবে, দুটোটাকে একদম যদি ইকুয়াল লিখতে হয়, ইকুয়াল লিখতে হয়তো হতে পারে কোনো একটা টার্ম দিয়ে গুণ করা লাগতেছে। যেরকম আমরা যদি একটু চিন্তা করি মিটার আর সেন্টিমিটার কথা, 1 মিটার সমান কতটুক সেন্টিমিটার? 1 মিটার সমান আমরা যদি সেন্টিমিটারকে 100 দিয়ে গুণ দিই, 100 সেন্টিমিটারকে যদি আমরা সেন্টিমিটারকে 100 দিয়ে গুণ দিলে 100 সেন্টিমিটার হবে, 100 সেন্টিমিটার কিন্তু আমার 1 মিটারের সমান। তো ওরকম আমাকে একটা কি মিটার আর সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক স্থাপন করতে গেলে একটা কি লাগবে, একটা সমানুপাতিক ধ্রুবক লাগে 100। সেম এখানেও আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে কে। কিন্তু ভাই আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক কে এর মানটা কত হবে। এখানে অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং একটা বিষয় আছে, নিউটনের আগে কেউ কিন্তু বলকে ডিফাইন করে নাই, নিউটনই সর্বপ্রথম বলকে ডিফাইন করছে। তো এক্ষেত্রে নিউটন যেহেতু নিজেই প্রথম বলকে ডিফাইন করছে, তো বাম পক্ষে আমার আছে হচ্ছে যে ভরবেগের পরিবর্তন, ডান পক্ষে যদি বলকে রাখা হয়, দুইটা যে ইকুয়াল করতে হবে, বল তো এর আগে সংজ্ঞায়িতই করা হয়নি যে এতটুক হচ্ছে বলের মান, দুইটা পক্ষকে ইকুয়াল করতে হলে এই সমানুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করা লাগবে। তো এই জন্য এই ক্ষেত্রে আমার কে এর ভ্যালু কত ধরে নেওয়া হয়েছে, কে এর ভ্যালু 1 ধরে নেওয়া হয়েছে, কারণ এই সূত্র দ্বারাই সর্বপ্রথম নিউটন কি করছে, সর্বপ্রথম নিউটন হচ্ছে আমাদের বলকে সংজ্ঞায়িত করছে। তাহলে কে ইজ ইকুয়াল টু 1 হলে আমরা কি পাচ্ছি, কে ইজ ইকুয়াল টু 1 হলে আমরা লিখতে পারতেছি ডেল পি ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ। তাহলে ভাই আমরা এবার কিন্তু তাহলে বল কিভাবে মেজার করতে হয় সেটা পেয়ে গেছি। এখন আমার কথা হচ্ছে ভাইয়া এখানে ভরবেগের পরিবর্তনটা কি অ্যাকচুয়ালি ভেক্টর রাশি না, তাহলে আমার বলটাও কি হবে, বলটাও ভেক্টর রাশি। ভরবেগের পরিবর্তনটা যেহেতু ভেক্টর রাশি, তাহলে আমাদের বলটাও কি হবে, বলটা হবে ভেক্টর রাশি। আমি ভেক্টর সাইন দিয়ে দিলে আমাকে এভাবে দেখাইতে হবে। আচ্ছা ভাই এই জিনিসটা যদি আমরা বুঝি, তাহলে এবার আমি একটু এই সূত্র থেকে আবার একটু দেখি আমরা কি পাইলাম। ডেল পি বাই ডেল টি, ডেল পি বাই ডেল টি, ডেল পি বাই ডেল টি এটার ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ভেক্টর, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হারটাই হচ্ছে কি প্রযুক্ত বলের সমান। আচ্ছা তাহলে এটাকে আমি আবার এভাবে লিখতে পারি না যে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু ডেল পি বাই ডেল টিকে আমি লিখতে পারি না এম ইন্টু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে আমার কত টাইম টি বা ডেল টি। এখন ভাই এই জিনিসটা কি ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর ডিভাইডেড বাই ডেল টি, এটাকে আমরা ত্বরণ হিসেবে চিনি না, অর্থাৎ বেগের পরিবর্তনের হার। তাহলে এইটাই কি আমি বলতে পারি না এম ইন্টু এ ভেক্টর, যেটা আমার ত্বরণ। তাহলে কি ভাই আমি এফ ভেক্টরের আরেকটা সূত্র পাচ্ছি না, অর্থাৎ আমি এফ ভেক্টর যেটা বল সেটাকে আমি ভরবেগের পরিবর্তনের সমান দিয়েও প্রকাশ করতে পারি, আবার এফ ভেক্টর ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ এভাবেও চাইলে প্রকাশ করতে পারি। দুইটা অ্যাকচুয়ালি একই জিনিসই ইন্ডিকেট করতেছে, আমি যেভাবেই বলের মান বের করি না কেন বলের মান এটাই পাবো। তাহলে ভাই এইটুক যদি বুঝে থাকি, আচ্ছা এখানে আমাদেরকে আরো যে জিনিসটা বুঝতে হবে অ্যাকচুয়ালি এফটা কি। এই এফটা হচ্ছে ভাই আমাদেরকে যেটা বুঝতে হবে, এফটা হচ্ছে প্রযুক্ত বল, এফটা হচ্ছে কি প্রযুক্ত বল, প্রযুক্ত বাহ্যিক বল। আচ্ছা আর এমটা কি, এই এমটা হচ্ছে যার উপর ভর, যার উপর বল প্রয়োগ করা হয়েছে তার ভর। আমি যদি লিখি যার উপর বল প্রয়োগ করা হয়েছে তার ভর। আমরা কিন্তু অনেক সময় কনফিউজ হয়ে যাই, আমাদেরকে যদি কোশ্চেনে অনেকগুলো বল দেওয়া থাকে, অনেকগুলো ভর দেওয়া থাকে, কখন এফ ইজ ইকুয়াল টু এম এ প্রয়োগ করতে হবে আমরা বুঝলেও কোন এমটা নিব কোন এফটা নিব আমরা বুঝি না। তো এটা বোঝার জন্য আমি লিখে দিচ্ছি যার উপর বল প্রয়োগ করা হয়েছে তার ভর। তাহলে ত্বরণটা কার, ত্বরণটা হচ্ছে আমরা মনে রাখবো যার এম তার এ, অর্থাৎ যার ভর তার ত্বরণ। এটা মাথায় রাখলে আমাদের আশা করি ম্যাথ করতে আর কোনো ভুল হবে না। আচ্ছা ভাইয়া এরপর আমি আরেকটা যে জিনিস দেখতে চাই, তো আমরা যদি বল সম্পর্কে জানলাম তাহলে বলের এককটাও জানতে হবে। বলের এককটা কত, বলের এককটা হচ্ছে ভাইয়া, আচ্ছা বলের এককটা আমরা যদি বলি, বলের এককটা হচ্ছে অ্যাকচুয়ালি ভরের একক ইন্টু ত্বরণের একক না, সেটা কত হবে কেজি এম এস ইনভার্স টু। এই কেজি এম এস ইনভার্স টু কেই আবার কি বিজ্ঞানী নিউটনের সম্মানার্থে কি রাখা হয়, নিউটন নামে রাখা হয়, এবং আমরা এককটাকে সবসময় নিউটন হিসেবেই প্রকাশ করব। আচ্ছা তাহলে ভাই বলের মাত্রা কি হবে, বলের মাত্রা কি হবে, আমরা ভাইয়া আমরা ভরবেগের মাত্রা কি দেখছিলাম, ভরবেগের মাত্রা দেখছিলাম যে ভাই এম এল টি ইনভার্স ওয়ান। সেটাকে যদি আবার কি ভরবেগের পরিবর্তনকে আমরা যদি আবার টাইম টি দিয়ে ভাগ দিই, তাহলেই তো আমরা কি পাচ্ছি বলের মাত্রাটাও পেয়ে যাচ্ছি। তাহলে এটার মাত্রাটা হবে এম এল টি ইনভার্স টু।
এম এল টি ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের বলের মাত্রা। আশা করি ভাই আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এখন ভাই এইখান থেকে আমাদের অনেক ধরনের ম্যাথ আসে, আশা করি আমরা সেগুলোও পারবো। আচ্ছা ভাই, এরপর আমাদের আরেকটা যে জিনিসটা আমরা এখন করব, যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এবার প্রথম সূত্রটা প্রমাণ করব। আমরা যদি ভাই জিনিসটা বুঝে থাকি নিউটনের দ্বিতীয় সূত্রটা, তাহলে আমরা প্রথম সূত্র প্রমাণ করতে পারবো। অ্যাকচুয়ালি প্রথম সূত্র আমাদেরকে কি বলছিল? প্রথম সূত্র যেটা বলছিল হচ্ছে যে বল যদি প্রয়োগ করা না হয়, বল বা এফ, এটা যদি প্রয়োগ করা না হয়, দেন যেটা হবে সেটা হচ্ছে যে স্থির বস্তু কি থাকবে? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে, এবং স্ট্রেট লাইনে, অলওয়েজ চলতে থাকবে। তবে যদি তাই হয়, বল প্রয়োগ না করলে এই জিনিসটা হবে। এখন এটাই কি আমরা দ্বিতীয় সূত্রের মাধ্যমে দেখতে পাই কিনা? এখন দ্বিতীয় সূত্রতে আমরা যদি আসি, দ্বিতীয় সূত্র আমাদেরকে কি বলছে? দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা যদি ধরে নিই যে এফ ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ বল প্রয়োগ করা হচ্ছে না, তাহলে আমরা আবার আমাদের দ্বিতীয় সূত্রতে আমরা যে সূত্রটা পাইলাম সেটা ছিল কি এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এফ যদি 0 হয়, এফ এর জায়গায় 0 বসালাম, এম এর জায়গায় এম, আর এটা ছিল আমাদের ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কি এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, সরি, ইজ ইকুয়াল টু 0। কারণ ভাই আমাদের কোনো একটা ভগ্নাংশের মান যদি 0 হয় তাহলে লবের মানটাই 0। তাহলে এখান থেকে আবার আমরা কি পাচ্ছি? আমরা জানি যে ভি কোনো বস্তুর এখান থেকে আমরা এম দ্বারা যদি উপপক্ষকে ভাগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভি ইজ ইকুয়াল টু ইউ। ভি ইজ ইকুয়াল টু যদি ইউ হয়, তার মানে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কি পাইলাম? অর্থাৎ এটাই আমাদেরকে বলতেছে যে বস্তুটা অ্যাকচুয়ালি কিসে থাকবে? বস্তুটা হয় সুষম দ্রুতিতে থাকবে, অর্থাৎ আদিবেগ যা ছিল শেষ বেগও তাই থাকবে, অর্থাৎ সুষম দ্রুতি বজায় থাকবে। এবং যেহেতু বেগ দুইটা সেম, এখন বেগের যদি দিক পরিবর্তন হইতো তাহলে তো দুইটা বেগ কখনো সেম হইতো না, কারণ বেগ ভেক্টর রাশি। তার মানে অ্যাকচুয়ালি একই দিকেই থাকবে, অর্থাৎ সরল রেখায় চলবে। আমি সেটাও দেখতে পাইছি। আবার আগে থেকে যদি বস্তু স্থির থাকতো, যদি ইউ 0 হয়, দেন ভিও কত হবে? ভিও 0 হবে। অর্থাৎ ইউ 0 থাকার অর্থ কি? বস্তু স্থির। অর্থাৎ তখন কি হবে? বস্তু শেষেও স্থিরই থাকবে। অর্থাৎ স্থির বস্তু যে স্থির থাকবে সেটাও আমরা কি হয়েছে? দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করে ফেলছি। আশা করি ভাই আমরা দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণটা বুঝতে পারছি। এরপরে ভাইয়া আমরা যদি দেখি নিউটনের দ্বিতীয় সূত্র, এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি কি আমাদেরকে বুঝতে হবে। আমরা ভাইয়া জানি যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি জানি, যে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু এম ইন্টু এ ভেক্টর। এখন ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে এই এফটা অ্যাকচুয়ালি কোন এফ এবং এটা অ্যাকচুয়ালি কোন এ? ধরো যাক আমি যদি চিন্তা করি এখানে একটা বস্তু আছে, এম ভরের একটা বস্তু, বস্তুটার ভর হচ্ছে এম। এখন বস্তুটার উপর ধরা যাক দুইটা বল প্রযুক্ত আছে। কয়টা? দুইটা। কোন দুইটা? ধরা যাক বস্তুটার উপর এদিকে একটা বল প্রযুক্ত আছে, এদিকে একটা বল প্রযুক্ত আছে। তাহলে এই বলটার মান কত? এই বলটার মান ধরা যাক হচ্ছে 10 নিউটন। এই বলটার মান হচ্ছে কত? এই বলটার মান হচ্ছে 7 নিউটন। এখন তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, আমি এখন এখানে যদি বস্তুটার এরকম একটা সিচুয়েশন থাকে, তাহলে আমি এফ ইজ ইকুয়াল টু এম তে কোন এফটা প্রয়োগ করব, কোন এমটা প্রয়োগ করব, আর ত্বরণই বা কোনটা হবে? অ্যাকচুয়ালি আমরা জানি বস্তুর উপর যখন দুইটা বল প্রযুক্ত হয় তখন সেখানে আমি একটা লব্ধি বল পাবো না, এফ নেট পাবো। সেই এফ নেটটা হবে কি? এই দুইটা, এটা ধরা যাক F1 আর এটা ধরা যাক F2। এই F1 আর F2 লব্ধি, F1 আর F2 লব্ধি। এখন F1 আর F2 লব্ধি কি হবে? F1 মাইনাস F2, কারণ F1টা হচ্ছে বড় বল, বল দুইটা পরস্পর বিপরীতভাবে কাজ করতেছে। তাহলে এটা কত হবে? এটা হবে যে 10 নিউটন মাইনাস 10 মাইনাস 7 নিউটন, অর্থাৎ 3 নিউটন। তাহলে আমার এফ নেটটা হচ্ছে 3 নিউটন। এখন ভাই আমার এই যে সূত্রটা, এই সূত্রটা অ্যাকচুয়ালি এই যে এফটা, সেটা হচ্ছে কি এফ নেট, অর্থাৎ লব্ধি বলটা আমি বসাবো। এবং আমি যে ত্বরণটা বসাবো, আমি যদি লব্ধি বলের জন্য এই সূত্র প্রয়োগ করি, তখন আমি যে ত্বরণটা পাবো সেই ত্বরণটাও হবে অ্যাকচুয়ালি এ নেট, এ ত্বরণ। যেমন F1 এর জন্য শুধু F1 যদি বস্তুর উপর আলাদাভাবে কাজ করতো তখন সেটার একটা ত্বরণ পাইতাম, সেটা হয়তো এ ওয়ান।
শুধু F2 যদি বস্তুর উপর কাজ করতো তখন সেই F2 এর জন্য একটা ত্বরণ পাইতাম, সেটা হইতো A2। কিন্তু যখন দুইটাই একসাথে প্রযুক্ত হচ্ছে, দুইটার কারণে বস্তুর উপর অ্যাকচুয়ালি একটা লব্ধি বল ক্রিয়া করবে, যেটা হচ্ছে Fnet, এবং Fnet এর কারণে বস্তুর উপর একটা Anet ক্রিয়া করবে। Anet-টা কোন দিকে হবে? Anet-টা ওই দিকে হবে, যেহেতু Fnet-টাও কোন দিকে? Fnet-টাও ওই দিকে, কারণ এইদিকে হচ্ছে আমার বড় বল। অর্থাৎ বস্তুটা আলটিমেটলি কি? বস্তুটা আলটিমেটলি একটা লব্ধি ত্বরণেই আগাতে থাকবে, এবং এই আমাদের F = ma সূত্রে আমরা যে এটা বসাবো সেটাও আমাদের সেই এই লব্ধি ত্বরণটাই, এবং F-টাও কি? লব্ধি F-টাই। অর্থাৎ আমাদের এখানে আমরা যদি সূত্রে বসাই, সূত্রে আমরা যেটা বসাবো, F হচ্ছে 3 নিউটন, আমরা বসাবো যে 3 = m × a net। আচ্ছা, এটা গেল আমাদের প্রথম কেস। আমি যদি সেকেন্ডে আবার এই কেসটা দেখি, আমি যদি এটাকে একটু কপি করে আনি, দুঃখিত। এইরকম যদি আমার একটা কেস হয়, অর্থাৎ এবার বস্তুর উপর আমার দুইটা বলই প্রযুক্ত হচ্ছে একই দিকে। সেটা কত? ধরা যাক এটা হচ্ছে 2 নিউটন, F1 = 2 নিউটন, আর এটা F2 হচ্ছে যে আমার 8 নিউটন। যদি তাই হয় তখন বস্তুটার Fnet কত হবে? তখন ভাই আমার বস্তুটার Fnet হবে হচ্ছে যে, এই দুইটা তখন যোগ হয়ে যাবে, যেহেতু একই দিকে ক্রিয়া করতেছে, 2 + 8 নিউটন অর্থাৎ 10 নিউটন। তখন ভাই আমার যে সূত্রটা হবে, Fnet = m × anet। অর্থাৎ এই দুইটা বল প্রযুক্ত হওয়ার কারণে বস্তুটা অ্যাকচুয়ালি কোন দিকে যাবে? এই দিকে একটা লব্ধি ত্বরণ এতে যাবে না, ওই লব্ধি ত্বরণটাকে আমি কি বলতেছি? এ নেট। অর্থাৎ এই এ নেটটাই আমি পাবো কি? আমার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। এফ নেটের জায়গায় আমি বসাবো 10, এম এর জায়গায় এম, এবং এখান থেকে আমি পেয়ে যাব আমার এ নেট। আশা করি আমরা ভাই বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি আমরা দ্বিতীয় সূত্র যে এফ এবং এ ইউজ করি সেটা কোন এফ এবং কোন এ। আচ্ছা, ঠিক আছে ভাই, এবার আমরা যে রাশিটা সম্পর্কে দেখবো সেটা হচ্ছে আমাদের বলের ঘাত। বলের ঘাত জিনিসটা কি? হ্যাঁ, বলের ঘাতটাও কিন্তু আমাদের একটা ভেক্টর রাশি। কি রাশি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। বলের ঘাতকে আমরা কি দ্বারা চিহ্নিত করি? বলের ঘাতকে আমরা জে দ্বারা চিহ্নিত করি, জে। তাহলে ভাই জে কি একটা ভেক্টর, আর জে ভেক্টর সমান কি হবে? জে ভেক্টর সমান হবে এফ ভেক্টর, অর্থাৎ প্রযুক্ত বল ইনটু এই বলটা কত সময় ধরে প্রয়োগ করা হয়েছে সেই টাইমটা, অর্থাৎ ডেলটি। অর্থাৎ প্রযুক্ত বল এবং বল প্রয়োগের সময়, এই ডেলটিটা কি? বল প্রযুক্ত হবার সময়কাল। আমি লিখতে পারি ডেলটিটা কি? ডেলটিটা হচ্ছে বল প্রযুক্ত হওয়ার যে সময়কাল, সেটাই কি? সেটাই হচ্ছে আমার এই ডেলটি। তাহলে ভাই এটা আমরা বুঝতে পারছি, কিন্তু ভাই আবার আমরা আরেকটা জিনিস জানি না। আমরা আরেকটা জিনিস জানি হচ্ছে আমাদের, আমরা যদি আমাদের বলের সূত্রটা কি ছিল? এফ এফ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল পি ডিভাইডেড বাই ডেল টি, ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। এখান থেকে কি তাহলে ভাই আমরা বলতে পারি না যে এফ ভেক্টর ইন্টু ডেল টি ইজ ইকুয়াল টু হচ্ছে পি ভেক্টরের পরিবর্তন, অর্থাৎ ভরবেগের পরিবর্তন। কিন্তু ভাই এফ ইন্টু ডেল টি সমানই আবার আমরা মাত্র দেখলাম হচ্ছে যে কি? বলের ঘাত। তাহলে ভাই আমরা কি এই জিনিসটাও বলতে পারি না যে বলের ঘাত, বলের ঘাতটা অ্যাকচুয়ালি কি? বলের ঘাতটা অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তনের সমান। এখন ভাই এই বলের ঘাত দ্বারা আমাদের কাজ কি? এটা কেন সিগনিফিকেন্ট? এটা সিগনিফিকেন্ট এই কারণে, আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আমাদের কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন যদি ধ্রুব থাকে, অর্থাৎ ডেল পি যদি চেঞ্জ না হয়, তার মানে বলের ঘাতটাও কি ফিক্সড। কিন্তু এই বলের ঘাতটার সাথে যেহেতু আমাদের কি জড়িত? বলের ঘাতটার সাথে যেহেতু আমাদের সময় টাইম টি জড়িত, তাই আমাদের যদি যেটা ফিক্সড হয়, আমাদের যদি টাইমটা কমে যায়, ধরা যাক বল কতক্ষণ ধরে প্রযুক্ত করতেছি সেটা কমে যাচ্ছে, তখন কি হবে? প্রযুক্ত বলটা বেড়ে যাবে। আবার যদি একইভাবে কতটুকু টাইম ধরে আমি বলটা প্রযুক্ত করতেছি সেটা যদি বেড়ে যায়, তাহলে প্রযুক্ত বলটা কমে যাবে। এবং এটার একটা উদাহরণ হচ্ছে আমরা দেখি যখন ক্রিকেট খেলা হয় তখন দেখা যায় যে ফিল্ডাররা যখন ক্যাচ ধরে, ক্যাচ ধরার সময় তারা কি করে? হাতটাকে আস্তে আস্তে নামিয়ে ধরতে ধরতে এভাবে ক্যাচ ধরে, অর্থাৎ হাতটাকে তারা স্থির রেখে ঠাস করে ক্যাচটা ধরে না। ঠাস করে যদি ক্যাচটা ধরে ফেলে, হাতটাকে বল ধরার পর যদি সাথে সাথে স্থির করে ফেলে হাত, তখন যেটা হবে, বস্তুর যে ভরবেগের পরিবর্তন সেটা কিন্তু ফিক্সড, অর্থাৎ আমাদের বলের ঘাতটা কিন্তু ফিক্সড। বলের ঘাতটা ফিক্সড,
কারণ কি একটা গতিশীল বল আস্তে আস্তে গতিশীল বলটা কি হবে, স্থির হয়ে যাবে। কিন্তু যেটা প্রবলেম, আমি যদি সময়টাকে কমাই ফেলি, অর্থাৎ বস্তুটাকে আমি যে বল প্রয়োগ করে থামাচ্ছি, আমার হাতের তালু দ্বারা আমি যে বলটা প্রয়োগ করে থামাবো, সেটা আমি যদি সময়টা কমাই ফেলি, বলটা অনেক বেশি লাগবে। বলটা অনেক বেশি লাগবে, তখন আমি হাতে অনেক বেশি ব্যথা পাবো। তাই আমি যদি ঠাস করে বলটাকে থামাই ফেলি, আমি হাতে অনেক বেশি ব্যথা পাবো। তাই ফিল্ডাররা কি করে, বল প্রযুক্ত হওয়ার সময়কালটাকে বাড়ানোর জন্য হাতটাকে আস্তে আস্তে নিচের দিকে নামায়। এর ফলে ডেলটিটা কি হয়, ডেলটিটা হচ্ছে যে বেড়ে যায়। ডেলটিটা হচ্ছে কি হয়, ডেলটিটা হচ্ছে বেড়ে যায়, এবং ডেলটিটা বেড়ে যাওয়ার কারণে কি হয়, এফ ভেক্টরটার মান কমে যায়, অর্থাৎ আমার হাতকে কম বল প্রয়োগ করতে হয়, অর্থাৎ আমি হাতে ব্যথাও তখন কম পাই। এই কারণেই আমাদের এই জিনিসটা সিগনিফিকেন্ট। আচ্ছা ভাই, এটা যদি আমরা বুঝি, দেন এরপরে আমাদের যে টপিক সেটা হচ্ছে ঘর্ষণ বল। এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা আমাদের ডে টু ডে লাইফে অলওয়েজ ঘর্ষণ বলের সম্মুখীন হই। অ্যাকচুয়ালি আমরা পৃথিবীটাকে এখন যেভাবে দেখতেছি, এই জিনিসটা এইভাবে একটা স্টেবল অবস্থায় আছে, ঘর্ষণ বল আছে বিধে। ঘর্ষণ বল না থাকলে আমাদের অনেক সমস্যা হতো। আচ্ছা, এখন ভাই ঘর্ষণ বলটা কি কারণে সৃষ্টি হয়, বা কেন অ্যাকচুয়ালি এই জিনিসটা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে আমি যদি একটু বলি। ধরা যাক এটা হচ্ছে একটা তল, এই তলের উপর একটা বস্তু রাখা আছে। আহ, তলের উপর একটা বস্তু রাখা আছে, এটা হচ্ছে সেই বস্তুটা। বস্তুটার এটা হচ্ছে আমার সেই বস্তুটা। এখন এখানে আমরা হয়তো দেখতেছি না, কিন্তু বস্তুটা যে তলে আছে, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার তল। অ্যাকচুয়ালি তল এবং বস্তুর যে সারফেস, যে নিচের যে সারফেস যেটা তলের সাথে লেগে আছে, এখানে আমরা যদি একটু সূক্ষ্ম অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখি, সূক্ষ্ম অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখলে আমরা দেখবো যে বস্তুর সারফেসে অনেক খাঁজ আছে, এবং এই তলের মধ্যে অনেক খাঁজ আছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে বস্তুর সারফেসটা যদি এরকম হয়, কোনো বস্তুর সারফেস যদি এরকম রাফ হয়, একইভাবে তলটাও কিন্তু একটু রাফ, তলটাও কিন্তু একেবারে স্মুথ না। এখন অ্যাকচুয়ালি যে জিনিসটা ঘটে, এইরকম একটা তলের উপর, এরকম একটা রাফ একটা তলের উপর যখন একটা রাফ একটা বস্তু মুভ করতে যায়, তখন দেখা যায় যে এটার খাজের ভিতর ওইটার খাজগুলো ঢুকে যায়। খাজগুলো যখন ঢুকে যায়, তখন অ্যাকচুয়ালি মুভ করানোটা কি হয়, বস্তুকে টাফ হয়ে যায়। কারণ কি হয়, খাজে ঢুকে ঢুকে বস্তুর গতিটা বাধাপ্রাপ্ত হয়। তার মানে কি, আমরা বলতে পারি একটা জিনিস, যে ঘর্ষণ বলটা অলওয়েজই কাজ করবে। কারণ কি, আমাদের কোনো তলই সম্পূর্ণভাবে মসৃণ না, ঘর্ষণ বল সবসময়ই থাকবে। আমি যে কোনো বস্তুকে যে কোনো তলের উপর দিয়ে যদি চালাই, সেখানে একটা ঘর্ষণ বল থাকবে, এবং ঘর্ষণ বলটা অ্যাকচুয়ালি কি হবে, বস্তুর গতির বিপরীত দিকে কাজ করবে। এখন কেন এই জিনিসটা হয়, আমরা যদি একটু দেখি, ধরা যাক এই যে এই বস্তুটা যখন অ্যাকচুয়ালি বস্তুটা যখন এই তলের উপর দিয়ে যাবে, তখন আমরা কি বুঝতেছি যে খাজে খাজে আটকে যাচ্ছে। খাজে খাজে যখন আটকে যাবে, তখন এটাকে মুভ করা টাফ হবে, এরকম। আচ্ছা, এখন এখান থেকে আমাদের একটা জিনিস যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে ঘর্ষণ বলটা সবসময় গতির বিপরীতে কাজ করে। অর্থাৎ আমার গতিটা যদি হয় এদিকে, তখনও কিন্তু ঘর্ষণ বল কাজ করবে। গতিটা যদি এদিকে হইতো, তখনও কিন্তু খাজে খাজে ঢুকে যেত, তখনও কিন্তু গতির বিপরীতে ঘর্ষণ বলটা কাজ করতো। তো আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ঘর্ষণ বল সবসময়, ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে। ঘর্ষণ বল সবসময় কিভাবে কাজ করে, গতির বিপরীতে কাজ করে। আচ্ছা, তাহলে ভাইয়া এখন আমরা যদি একটু জিনিসটা দেখি, এই ঘর্ষণ বলের মানটা অ্যাকচুয়ালি তাহলে কিসের উপর ডিপেন্ড করবে। ঘর্ষণ বলটাকে আমরা যদি বলি, অর্থাৎ আচ্ছা আমরা যদি এই লাইনটা যেটা লিখলাম, আমরা যদি সেটা একটু বোঝার চেষ্টা করি। ধরা যাক এটা একটা বস্তু, বস্তুটা হচ্ছে এ দিকে গতিশীল, বস্তুটা কোন দিকে গতিশীল, এদিকে হচ্ছে ভি বেগে গতিশীল। তখন বস্তুটা যদি এদিকে ভি বেগে গতিশীল হয়, তখন তার উপর যে ঘর্ষণ বল, ঘর্ষণ বলকে যদি আমরা স্মল অফ দ্বারা প্রকাশ করি, সেটা কাজ করবে এদিকে। আবার ধরা যাক বস্তুটা কোন দিকে গতিশীল, বস্তুটা হচ্ছে এবার এইদিকে গতিশীল, তখনও কি ঘর্ষণ বল এদিকে কাজ করবে না ভাই, তখন ঘর্ষণ বলটা কাজ করবে এদিকে। অর্থাৎ আমরা যে জিনিসটা দেখলাম, ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে। এখন ভাই এই ঘর্ষণ বল যদি এফ হয়, এই এফটা অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করতেছে। অ্যাকচুয়ালি আমরা জানি কোনো বস্তু যখন কোনো একটা তলের উপর থাকে, ধরা যাক আমি আবার যদি একটা চিত্র এঁকে দেখাই, ধরা যাক এটা হচ্ছে আমার একটা বস্তু, এবং এটার উপর আমার, এটা হচ্ছে আমার একটা তল, এটার উপর একটা বস্তু রাখা আছে এভাবে।
আচ্ছা, এটার উপর আমার একটা বস্তু রাখা আছে। এখন এই বস্তুটার ভর যদি এম হয়, তখন বস্তুটা নিচের দিকে কি করবে, নিচের দিকে একটা এমজি বল প্রয়োগ করবে। কেন? কারণ পৃথিবী থেকে এই এমজি বলে টানতেছে, এর ফলে সে তলের উপরে এমজি বল প্রয়োগ করবে। এবং এই কারণে তলও কিন্তু তলের একটা প্রতিক্রিয়া বল দিবে, তলের একটা প্রতিক্রিয়া বল দিবে, যে প্রতিক্রিয়া বলটা হচ্ছে আর। প্রতিক্রিয়া বলটাকে আমরা কি বলি? তলের প্রতিক্রিয়া বলকে আমরা সবসময় আর দ্বারা চিহ্নিত করি। এবং এই যে ক্ষেত্র, এই ক্ষেত্রে আর এর মান এবং এমজির মান সমান হবে। কিন্তু সবসময় যে আর এর মান এমজির মানের সমান হবে বিষয়টা তা না, সেটা আমাদের বিভিন্ন কেসে আমরা পরবর্তী ক্লাসে সেটা আমরা জানতে পারবো। কিন্তু আমার যে জিনিসটা বুঝতে হবে, আমার যদি আর এর মানটার উপর অ্যাকচুয়ালি আমার ঘর্ষণ বলটা ডিপেন্ড করে। কিন্তু কেন? কারণটাও খুবই সিম্পল। আমরা যদি একটু চিন্তা করি, কোনো বস্তুকে যদি আমরা বেশি চাপ দিয়ে ধরলে কিন্তু আর এর মানটাও বেড়ে যাচ্ছে। আর এর মানটা যদি বেড়ে যায়, তখন অ্যাকচুয়ালি যেটা হবে, আর এর মানটা বেড়ে গেলে বস্তু কি হবে, এই যে খাঁজে খাঁজে যে ঢুকে যাচ্ছে সেটা আরো বেশি খাঁজে ঢুকে যাবে। অর্থাৎ আমি যদি চিন্তা করি, এই যে আমার খাঁজটা আগে যদি একটু উপর থাকে, বস্তুকে চাপ দিলে বস্তুর খাঁজগুলো আরো ভিতরে ঢুকে যাচ্ছে, তখন মুভ করানো আরো বেশি টাফ হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমার যে এফ এর মানটা, আমার যে এফ, সেটা হচ্ছে প্রপোর্শন টু কি আর। অর্থাৎ আমার ঘর্ষণ বল কার সমানুপাতিক? তলের প্রতিক্রিয়ার সমানুপাতিক। এখন আমি যদি সমানুপাতিক সাইনটা তুলে দিই, এখানে আমার একটা কি লাগবে ভাইয়া? এখানে আমার একটা কনস্ট্যান্ট লাগবে, যেটা হচ্ছে মিউ ইন্টু আর। এই মিউটা কি? মিউটা হচ্ছে যে আমার ঘর্ষণ গুণাঙ্ক। মিউটা হচ্ছে আমার ঘর্ষণ গুণাঙ্ক। এখন ভাইয়া এখানে এই মিউটা কিসের উপর ডিপেন্ড করে? মিউটা শুধুমাত্র তলের ধর্মের উপর, তল এবং বস্তু তাদের যে আপেক্ষিক সারফেস আছে, অর্থাৎ একজনের সাপেক্ষে আরেকজনের সারফেসের মধ্যে কতটা রাফ তারা, সেটার উপর ডিপেন্ড করে মিউর মান। আর আরটা কি ভাই? আরটা হচ্ছে আমার তলের প্রতিক্রিয়া বল। এভাবে অ্যাকচুয়ালি আমরা কি হিসাব করি? এভাবে অ্যাকচুয়ালি আমরা ঘর্ষণ বলের মানটা হিসাব করি। আচ্ছা, কিন্তু এখানে আমাদেরকে যেটা জানতে হবে ভাই, ঘর্ষণ বলের মান কিন্তু কখনোই বস্তুর বেগের উপর ডিপেন্ড করে না। বস্তুর বেগ যতই বেশি হোক, যতই কম হোক, সেটার উপর ঘর্ষণ বল ডিপেন্ড করতেছে না। ঘর্ষণ বল ডিপেন্ড করতেছে একটা কনস্ট্যান্ট ঘর্ষণ গুণাঙ্কের উপর, এবং বস্তুটাকে তলটা কতটুকু প্রতিক্রিয়া বল দিচ্ছে তার উপর। আচ্ছা, এবার যদি ভাই আমি এখানে একটু জিনিসগুলোকে একপাশে নিয়ে আসি, দুঃখিত। হ্যাঁ, এবার আমি হচ্ছে যে আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি আমার ঘর্ষণ বলটা কিরকম। ধরা যাক ধরা যাক এখানে আমার একটা বস্তু, এখানে আমার একটা তল আছে। এই তলের উপর আমার একটা বস্তু রাখা আছে, এম এম ভরের একটা বস্তু রাখা আছে। এখন আমি ধরা যাক বস্তুটাকে কোন দিকে বল প্রয়োগ করলাম? এদিকে এফ ইজ ইকুয়াল টু 10 নিউটন মনের একটা বল প্রয়োগ করলাম, এবং বস্তুর এম ধরা যাক 3 কেজি দেওয়া আছে। আর এদিক বরাবর কি হচ্ছে? এদিক বরাবর একটা ঘর্ষণ বল কাজ করতেছে না? অবশ্যই বস্তুটাকে যদি আমাদের কিছু কিছু না বলা থাকলে আমাদের ধরে নিব যে ঘর্ষণ বল নাই। কিন্তু আমাদের যদি বলে দেয়, ধরা যাক আমাদের বলে দিছে বস্তুটা এফ যেহেতু এদিকে, তার মানে কি বস্তুটা ওই দিকেই চলবে, তাহলে ঘর্ষণ বলটা তার বিপরীত দিকে এদিকে কাজ করবে। সেই ঘর্ষণ বলের মানটাও আমাদেরকে ধরা যাক বলে দিছে 1 নিউটন। এখন তাহলে বস্তুটার ত্বরণ কত যদি জানতে চাই, তখন আমরা জিনিসটা কিভাবে করব? আমরা তো একটা সূত্র জানি যে এফ নেট ইজ ইকুয়াল টু এম ইন্টু এ নেট। এটা আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে এফ নেটটা কত হবে? এফ নেটটা সমান হবে যে এফ মাইনাস স্মল এফ। কারণ কি প্রযুক্ত বল থেকে আমার ঘর্ষণ বলের মানটা বিয়োগ দিতে হবে, কারণ কি এখানে আমাদের একই বস্তুর উপর দুইটা বল প্রযুক্ত হচ্ছে। এফ মাইনাস স্মল এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে এফ কত? 10 - 1 ইজ ইকুয়াল টু ভর হচ্ছে 3 দেওয়া ইন্টু এ। তাহলে এ ইজ ইকুয়াল টু আসতেছে 9/3, অর্থাৎ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি।